ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা। আচ্ছা, আর কি কারো সমস্যা ছিল? সমস্যা যদি থাকে তাহলে বলেন, দেন হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, সম্ভবত কারো সমস্যা নেই। আর যেটি হচ্ছে আপনাদের যে ফর্মটা দেওয়া হয়েছিল ওটা সবাই কাইন্ডলি একটু ফিল আপ করে দিন। মাত্র 11 জন ফিল আপ করছেন। সো বাকি সবাই একটু ফিল আপ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ভাই। হ্যাঁ, বলেন। ভাই কে কি আমি ফিল আপ ফাইবারে করছে একটা গিগ বইলা দিলে দিছিলাম, ভালো ওইটা হতো। আবার রিমুভ করে দিছে। বুঝি নাই কি বলছেন। ফাইবারে একটা গিগ দিছিলাম তো, এই যে ইন্টারনেট থেকে ডাউনলোড করার ছবি আছে, ওই কারণে রিমুভ করে দিছে। তা আমি কি বলেছিলাম, কপিরাইটে করবেন না। ক্যানভা থেকে নিজেরা ফটো বানায় নেবেন, আর ফ্রি পিকজাবে এখান থেকে ফটোগুলো নিবেন, ওগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। ঠিক আছে? ভাই ওইটা কি এখন কোনো সমস্যা হবে? না, আপনার সমস্যা বলতে গিগটা তো রিমুভ করে দিল আর কি। এটাই সমস্যা, আর কিছু না। নতুন করে দিতে হবে। বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে। জি জি। আচ্ছা, আচ্ছা ভাই, আমাদের কি মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টেরও তো গিগ খোলা হবে, তাই না? হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো হচ্ছে আপনাদের আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে মানে কি কি কাজ মানে রিলেটেড থাকে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মিন হচ্ছে কি বলেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি? এমনি স্বাভাবিক মানে আমরা বাংলা মানে ভাষায় কি বুঝি? একজনের, হ্যাঁ, মানে একজনের মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা আর কি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ ভার্চুয়ালি। করা। আর যেহেতু ভার্চুয়াল, তার মানে হচ্ছে কি তার সাথে না থেকে আমরা দূরে বসেও রিমোটলি তার কাজগুলো করব, তাই না? তো হ্যাঁ হ্যাঁ। এখানে আসলে একটা মানুষের দৈনন্দিন জীবনে যে কাজটাই হতে পারে সেটাই হচ্ছে আমাদের কাজ হতে পারে, কিন্তু আমরা এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট টপিক নিয়ে আজকে করি। যেমন তার ডাটা এন্ট্রির কাজ থাকতে পারে, তার পিডিএফ থেকে এক্সেল দিতে হতে পারে, তার হচ্ছে লিড জেনারেশন করা, এটাও কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যেও চলে যায়, তাই না? মানে কোনো কাজ আচ্ছা। করাটাই তো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের, মানে ওইভাবে হ্যাঁ। আলাদাভাবে কোনো টপিক নেই যে এইটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য। আপনি যে কাজটাই করেন না কেন, একটা মানুষের কাজই তো করবেন। তো এটা হচ্ছে তাকে হেল্প করবেন জাস্ট। তো এটাই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে সহকারী হিসাবে তার কাজগুলো করে দেওয়া আর কি। সেটা তো বিভিন্ন টপিকের হতে পারে আর কি। তো সেই গিগগুলো আমরা পোস্ট করব, কিন্তু হচ্ছে এখন পর্যন্ত আমরা সবাই কিন্তু করতেছি না। দেখেন আপনারা যদি না করেন কাজ কিভাবে পাবেন? সবাই কাইন্ডলি একটু পোস্ট গিগগুলো করে ফেলবেন, তারপরে অ্যাকাউন্টগুলো করে ফেলবেন। অ্যাকাউন্টে যদি আমাদের না থাকে তাহলে আমরা কাজই পাবো কিভাবে, আর আর্নও বা কিভাবে করব, তাই না? আচ্ছা, মাসুদ ভাই মনে হচ্ছে কিছু দেখাতে যাচ্ছিলেন। হ্যালো, হ্যালো মাসুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি হ্যাঁ বোধহয় কিছু দেখাতে ঈশ্বর ভাই, যাচ্ছিলেন, হ্যাঁ বলেন। এই যে এগুলো কি বলে বায়ার রিকোয়েস্ট এগুলো শো করতেছে। হ্যাঁ, এখানে দেখেন, আই এম রিডিং কমার্শিয়াল ম্যান ইন ইংলিশ, অডিও মেলস, ভয়েস টু বি প্রফেশনাল, আপডেট বিজনেস। আচ্ছা, এই এখানে যেটা দ্বিতীয় নম্বরে দেখাচ্ছে তার হচ্ছে এরকম কিছু ভয়েস ওভার সে ক্রিয়েট করবে, যেটা হচ্ছে আপনার মেইল ভয়েস লাগবে আর কি। ঠিক আছে? যারা প্রফেশনালি আসলে বিজনেস কাজে তারা ইউজ করতে পারে। তো এক্ষেত্রে যদি আপনি ভালো আপনার ইংলিশে ইয়া থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? হ্যালো। এটা কাজ কি হবে? এটার কাজ হচ্ছে বিভিন্ন হয়তো এরকম দিতে পারে, তারা বিভিন্ন ভিডিও দিতে পারে। মানে একটা স্ক্রিপ্ট আপনাকে দিবে, তার উপর হচ্ছে আপনার ভয়েস ওভার দিতে হবে। এবং সেটা হচ্ছে আপনার যেটা ফ্লুয়েন্টলি যেন ইংলিশে কথা বলা যায়, মানে তারা বিজনেস ইয়ার জন্য তারা ব্যবহার করবে। এই যে এটা পাঠিয়েছে অ্যাটাচমেন্টে। হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে দেখেন না, এখানে হচ্ছে আপনার 30 সেকেন্ডের একটা ভিডিও বা অডিও তারা করবে। তো তার জন্য হচ্ছে আপনাকে পেমেন্ট করবে, আর তার প্রত্যেকটা কাজের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে ভয়েস ওভার দিতে হবে। ঠিক আছে? আপনি যদি আচ্ছা, এটা ডিটেলসে যান, ইয়েটা যদি ওপেন করেন, বাট আবার এটাও করতে পারেন,
যে আপনি তাকে সরাসরি মেসেজ করতে পারেন যে আমি ইংলিশে ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো বা ভয়েস ওভার দিতে পারবো, এখন তোমার রিকোয়ারমেন্টটা কি, তুমি সেটা আমাকে দাও। এভাবে তাকে মেসেজও করতে পারেন বা রিকোয়েস্ট আচ্ছা, এই ভয়েস ওভারটা দেওয়ার জন্য কি ভাইয়া স্পেশাল কোনো সাইট বা স্পেশাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, অর লাইক রেগুলার? না, আমরা এটা যে রেগুলারলি যেভাবে কোনো কিছু রেকর্ডিং টাইপের করে থাকি সেভাবেই করতে পারেন। তবে এই ক্ষেত্রে যদি আপনার বায়ার আলাদাভাবে আপনাকে রিকোয়ার্ড করে যে আমার এভাবে করতে হবে, সেটা মানে এটা তো আসলে এক একটা মানুষের উপর ডিপেন্ড করে সে আসলে কি চাচ্ছে, তাই না? তো হ্যাঁ, সেক্ষেত্রে হাই ডেফিনেশন মাইক্রোফোন চাবে মনে এখন হয়। সেক্ষেত্রে তার সাথে কথা বললেই তো আপনি জানতে পারবেন। সো সে যেটা এটা আসলে একটা বিজনেস মডেল হিসেবে সে ইউজ করতে যাচ্ছে, হয়তো বা মার্কেটিং ক্ষেত্রে হয়তো বা। তো সেক্ষেত্রে তো যদি আসলে ওইরকম আমাদের রেকর্ডিংটা যদি মানে আহামরি ভালো না হয়, নয়েজ থাকে বা এই টাইপের কিছু হয়, সেক্ষেত্রে তো সেটা আসলে অ্যালাউ করবে না, তাই না? তো এটা হচ্ছে তার সাথে আসলে কথা বললেই তো বোঝা যাবে যে আসলে সে কেমন জিনিস চাচ্ছে বা এটা সে কোন কাজ ইউজ করবে। তখন সে যখন আপনাকে কাজ দিবে তখন তো সে আপনাকে ডিটেলসলি আসলে কথাগুলো বলবে, তাই না? তো এটা হচ্ছে আপনি তাকে মেসেজ দিয়ে রাখতে পারেন, এরপর সে যদি রিপ্লাই করে দেন তার সাথে হচ্ছে এটা ফুললি আলোচনা করে নেওয়া যেতে পারে। আচ্ছা, মেসেজটা কি মানে অফারই তো সেন্ড না? হ্যাঁ, অফারস না, যে বায়ার রিকোয়েস্ট যেরকম করে থাকি এটা কেটে দেন, তাহলে দেখিয়ে দিই সেন্ট অফার যে করে। সেন্ট অফার বলতে এখানে ডিরেক্টলি অফার তো আর হয় না, সেন্ট অফারের মাধ্যমে আসলে তাকে এক প্রকার মেসেজ দেওয়া হয় আর কি। তাই সে যদি আপনাকে মনে করে যে আপনাকে নিবে, দেন হচ্ছে আপনার সাথে যে কথা বলে আপনি তার কাস্টম অর্ডার করবেন, অফার করবেন বা সে আপনার কাস্টম অর্ডার করবে, এভাবে আর কি করে নেবে আর কি। তো ফার্স্টলি তাকে মেসেজ দিয়ে রাখেন সেন্ট অফারের মাধ্যমে যে আমি আসলে করতে পারবো, তোমার আসলে রিকোয়ারমেন্টটা কি আমাকে বলো, এরকম মেসেজ দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? ওকে। ওকে, আচ্ছা। তো আমরা গতকালকে কি করেছিলাম, গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করেছিলাম, আর হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলে আমরা সাবমিট করেছিলাম আমাদের সাইট ম্যাপ এবং হচ্ছে আমাদের যে লিঙ্কগুলো ছিল পোস্টের জন্য, তাই না? তো আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে যে আমরা বিং, বিং কি সবাই চিনি? বিং, হ্যাঁ হ্যাঁ, বিং জিনিসটা কি? being a one kind of search engine like Google. হ্যাঁ, আচ্ছা, আমরা গুগলে যেরকম সার্চ করতে পারি, গুগলে সার্চ করে যেরকম আমরা যে কোনো কিছু আমরা ইন্টারনেট থেকে আসলে কালেক্ট করি, তো সেম জিনিসটাই হচ্ছে বিং। তবে এশিয়া মহাদেশে বিং এর ব্যবহারটা একটু কম, বাট বাইরে আদার্স যে সমস্ত ইউরোপ বা আমেরিকা আছে তারা হচ্ছে বিং এর ব্যবহারটা একটু বেশি করে থাকে। তো যেহেতু আমাদের মূল কাস্টমার কারা হবে, আমাদের একটা ওয়েবসাইটের আমরা যদি অ্যাফিলিয়েট করি বা ড্রপ শিপিং করি বা ই কমার্স করি, যেটাই করি না কেন, ব্লগিং করি, আমাদের মূল টার্গেট তো থাকে ওই হাই যে সমস্ত কান্ট্রি আছে তাদের, তাই না? তো জি। এইটা তো তাহলে তো আমাকে ওই দেশেরটাকেই আমাকে ফলো আপ করতে হবে, ওইখানে ট্রেন্ডিং কোন জিনিসটা চলে, ওইখানে বেশি মানুষ কি ইউজ করে, সেটার দিকে তো আমাকে যেতে হবে, তাই না? তো এখন আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপ বা আমেরিকার মানুষকে আমরা টার্গেট করি, এই করার কারণটা একটু বলেন আমাকে, কেন করি আসলে? ওদের দেশের মানে যদি কোনো লিড মানে কোনো পার্সন যদি আমার ওয়েবসাইটে ঢুকে গুগলের আইডি আমরা ধরতে পারি এটার মাধ্যমে, সেই ক্ষেত্রে আমরা বেশি মানে আর্ন করতে পারবো। ওরা যদি আমাদের অ্যাড গুলা দেখে আমরা বেশি আর্ন করতে পারবো। হ্যাঁ, সেটাই। তো আমি যদি এটা আর একটু ক্লিয়ার করি, যে সাপোজ আমরা যখন কোনো একটা বিজ্ঞাপন শো করাই, আমাদের ওয়েবসাইটে যখন একটা বিজ্ঞাপন শো করাই, তখন যদি আমার কোনো বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ সেই বিজ্ঞাপনটা দেখে, সেক্ষেত্রে হায়েস্ট আমি 5 সেন্ট বা 4 সেন্ট পাবো, তাই না? বাট ওই সেম জিনিসটাই যখন কোনো আমেরিকান বা কানাডা বা হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রি থেকে যদি কেউ দেখে, তখন কিন্তু ওইটা $1 আপ হয়ে যেতে পারে। যার কারণে কি ওদের দেশের ভ্যালুটা হচ্ছে বেশি দেওয়া হয়। তাই হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করুক না কেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করুক না কেন, ড্রপ শিপিং করুক না কেন, তারা সবসময় কি করে, ওই দেশের মানুষকে টার্গেট করে, ওই কান্ট্রি মানুষকে টার্গেট করে, যাতে করে হচ্ছে আপনার তাদের আর্নিংটা খুব বেশি হয়। এই জিনিসটা বুঝতে পারছেন?
তো জি। এই জন্য হচ্ছে কি আমরা বেশি করে হচ্ছে ওই সমস্ত দেশের মানুষকে টার্গেট করি, ওই দেশের মানুষ যে সমস্ত ভাবে হচ্ছে ইউজ করে বা তারা যে সমস্ত ওয়েতে যায়, আমাদের কি সেই সমস্ত ওয়েতে যেতে হবে। এখন আমি আপনাদের এই যে একটা দেখেন, আমি কিছু বোতল, ওয়াটার বোতল নিয়ে এসেছি। তো এখানে দেখেন, এইখানে যে বিষয়টা হচ্ছে কি, একটা ওয়াটার বোতল এখানে $23, $19, $19, কিন্তু এই বোতলগুলো বাংলাদেশে কত ডলার, মানে বাংলাদেশি টাকায় কত টাকা বলেন তো? ভাইয়া একটা সিঙ্গেল বোতল, হ্যাঁ, একটা সিঙ্গেল বোতল সর্বোচ্চ 1 থেকে 2 টাকা। বাংলাদেশি টাকায় বলেন কত টাকা? হ্যাঁ, বাংলাদেশি না, মানে টাকায় যদি এই টাইপের বোতলগুলো, যে ওয়াটার বোতলগুলো আর কি, ওয়াটার বোতলগুলো 150-200 টাকা। 150-200। ভাই স্ক্রিন শেয়ার করেন নাই। ও, তা আমি এতক্ষণ কি, ও আচ্ছা আচ্ছা, সেটা তো বলতে হবে তাই না? হ্যাঁ বললাম। আমি ভাবছি ইমাজিন করতে বলতেছেন। আচ্ছা, এবার এবার দেখেন, হ্যাঁ, এইগুলার দাম হবে এই যে 200-300 এর মধ্যে হবে। 200-300 টাকা এরকম, বা অনেক সময় নুডলসের সাথে কিন্তু ফ্রি দেয় তাই না? আবার ফ্রিও দেয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু সেই সেম জিনিসটা দেখেন এখানে $23, $11, $19, $19, $24, $21 কি সেল হচ্ছে। এখন আমি যদি এটা বাংলাদেশে মার্কেটিং করতে যেতাম, সেক্ষেত্রে কি আমি এই ধরেন $21 তো আমি 2000 টাকা ধরি সাপোজ, আমি কি বাংলাদেশে যদি মার্কেটিং করি, আমার সেটা যদি আমি বলি যে আবার এই বোতলটার দাম 2000 টাকা, কেউ কি কিনবে? আরে না, 2000 টাকায় পুরো বাজার করে আয় পড়বো। তাহলে এই সে এই কোয়ালিটির বোতল 2000 টাকায় কিনবে। না, এক্স্যাক্টলি ভাইয়া, কারণ না, না, না। যে কোয়ালিটি। এখানে কথা আছে, আমি সেই জিনিসটা আপনাকে দেখাবো। এটা এই বিষয়টা আমরা যখন ড্রপ শিপিং এ যাবো তখন দেখাবো। তার আগে হচ্ছে আমি এখানে যেহেতু টপিকে চলে আসছি, সেহেতু আমি হচ্ছে দেখিয়ে নিই। আলি এক্সপ্রেসটা কি বেশি মানে ড্রপ শিপিং এর দিকে করে নাকি ভাইয়া? ড্রপ শিপিং যারা করে তারা হচ্ছে ম্যাক্সিমাম 90% তারা এই আলি এক্সপ্রেস থেকে কিনে নেয় প্রোডাক্ট। ও, আমি যদি এখানে ওয়াটার বোতলটা দেই, আচ্ছা, এখানে দেখেন এই যে বোতলগুলো, তারপরে এই যে ও বোতলগুলো, এই যে বোতলগুলো বুঝতে দেখেন, পারছি ভাইয়া। এই যে বোতলগুলো দেখেন, হয়তোবা মডেলটা এক না, কিন্তু কি মানে আপনি যেটা বলতেছিলেন যে আপনার কোয়ালিটি, তো এই জিনিসগুলোই তো আপনার হচ্ছে এই আমেরিকাতে যে বিক্রি হচ্ছে, ইয়েস। ঠিক আছে? কিন্তু দেখেন, এই আমি এক্স্যাক্টলি যদি কোনো একটা নাম করতে পারতাম, তাহলে হয়তো একেবারে মানে এটা আমি সরাসরি এখন দেখাতে পারতাম। আমার মানে যেহেতু যখন আমি ড্রপ শিপিং নিয়ে কাজ করেছিলাম, তখন আমার অনেক কালেকশনে ছিল, বাট এখন নেই। তো সেম জিনিসটাই আমি যেটা আলি এক্সপ্রেসে হচ্ছে ধরেন এইখানে $3 $4 কিনতেছি, সেই সেম জিনিসটাই আমি কি করতেছি, এই আলি এক্সপ্রেস বা হচ্ছে সরি অ্যামাজন বা আমার যে ড্রপ শিপিং থাকে, যে কমার্সটা থাকে আমার হচ্ছে আপনার আমেরিকা বা হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে, সেই সেম জিনিসটাই আমি 4 কি 5 গুণ বেশি দামে বিক্রি করতে পারি। ভাইয়া জি। স্লাইটলি ডিজাইন। এই জন্য আমি ফার্স্টে মানে বলছিলাম আমার ইচ্ছা ড্রপ শিপিং করার। তো আপনি দেখেন এই যে বোতলগুলো এখানে হচ্ছে কি $33 সেল হচ্ছে, কিন্তু আমি যদি এখানে একটু আলি এক্সপ্রেসে খোঁজাখুঁজি করি, তাহলে আমি সেটা হয়তো $4-5 মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, আমি $4-5 মধ্যে পেয়ে যাব। এইটা লাইক, না এটা না, এবার আমি যদি একটু খোঁজাখুঁজি করি, তাহলে এই যে দেখেন এই যে বোতলটা, এই যে আপু, হ্যাঁ আপনি কি দেখাচ্ছি দেখেন, এই যে বোতলটা দেখেন, এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ $8 বিক্রি হচ্ছে। এইটা সেম কি এই বোতলটা না? হ্যাঁ, প্রায় সেমই। না, আমি তো দেখতে পাচ্ছি মনে সেম। না, একদম সেম না। আচ্ছা, হয়তো বা লোগো। বুঝলে এখানে প্রবলেম কি, এখানে হচ্ছে হলো গিয়ে কোয়ালিটির প্রবলেম, ঠিক আছে? আপনি আলি এক্সপ্রেসে যেগুলো আছে, যেটা হচ্ছে হলো গিয়ে মোটামুটি একটা হাই লোকাল কোয়ালিটি, আর এইগুলো একটা হাইলি কোয়ালিটির এবং আমার বেবির জন্য জিনিসপত্র আছে, তো আমি যেটা কম্পেয়ার করে দেখেছি যে same জিনিস দেখতে সেম, বাট হচ্ছে অন্যান্য জায়গার মার্কেট সম্পর্কে ভাইয়া জানি না, বাট আমেরিকান মার্কেটে যেটা হয়, আলি এক্সপ্রেস থেকে কিনলেই ওদের জন্য হচ্ছে গিয়ে 1 থেকে 6টা ক্যাটাগরির জিনিস থাকে। তো আমেরিকায় যেটা $33 বিক্রি হচ্ছে,
সেটার ক্যাটাগরি কিন্তু অনেক হাই কোয়ালিটি হ্যাঁ ক্যাটাগরি এখানে থাকে। ক্যাটাগরি আছে, আপনি দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট $8 নেই, এখানে কিন্তু নির্দিষ্ট যে $8 তো সেটা কিন্তু না, এখানে কিন্তু $8 থেকে $12, মানে 12 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তা আমি এখানে 12 পয়েন্ট সামথিং এটাই ধরি, আমি এটাই ধরি 12 পয়েন্ট সামথিং, বাট এখানে যে দেখেন সেটা 33। হ্যাঁ, বুঝতে পারছি, মানে কোয়ালিটির বিষয়টা এখানে হচ্ছে 8 কিছু, থেকে এখানে আপনার $12। প্রত্যেকটা জিনিসের হচ্ছে আপনার নির্দিষ্ট থাকবে না, সেটা হচ্ছে লাইক যদি আমি অন্য কিছুও দেখি, সাপোজ কি দেখা যায়, যেহেতু সামনে এটা চলে আসছে এটাই দেখি। আচ্ছা এক্ষেত্রে এখানে হচ্ছে আমি যদি চাই, ওকে যদি এখানে সার্চ দেই, এখানে ইয়াতে ও সরি আমি আলি এক্সপ্রেস মানে আমি কোথায় দিলাম। আপনার কনসেপ্টটা আমি বুঝেছি, আপনি বোঝাতে চাচ্ছেন হচ্ছে হলো গিয়ে যে আলি এক্সপ্রেসে জিনিসটার দাম কম কিন্তু একই জিনিসই, কিন্তু অ্যামাজনের দামটা বেশি। হ্যাঁ অ্যামাজন বলেন বা হচ্ছে ওই ইউরোপ বা আমেরিকাতে আমি যেটা, আপনাকে এটাই বোঝাচ্ছি, আমি মনে করেন যে আমার বেবির যে প্রবলেম গুলো নিয়ে আসছি আমেরিকা থেকে, হ্যাঁ ওইগুলোর যে কোয়ালিটি এবং আলি এক্সপ্রেসের কোয়ালিটির মধ্যে মানে সেম জিনিস, কিন্তু কোয়ালিটি তার ফিনিশিং থেকে শুরু করে টবলার যেটা মানে বোতলটা যে সফট এবং এত হ্যান্ডি, কিন্তু সেম জিনিসই আমি আলি এক্সপ্রেসে অর্ডার দিয়েছি কিন্তু ওইরকম হ্যান্ডি না, এই কারণে দামটা ভ্যারি করে। হ্যাঁ ওই যে ওইখানে কিছু আপনার হচ্ছে দামের ক্ষেত্রে কিন্তু তারা ইয়া দেওয়া থাকে। জিনিস আসতেই থাকে তো, হ্যাঁ ওখানে হচ্ছে দামের আমি ক্ষেত্রে, কম্পেয়ারটা করতে পারতেছি। দামের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ইয়ার করা থাকে, ক্যাটাগরি অনুযায়ী করা থাকে, ঠিক আছে। এটা আপনি আলি সেটা এক্সপ্রেস আমি দেখেন, জানি। তারপর হচ্ছে আপনার made in china.com একটা সাইট আছে, সেটা সেখানে হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরি থাকবে, কোয়ালিটি থাকবে, সেটা থেকে আপনি চুজ করে নেবেন, ঠিক আছে। না এটা আমি জানি, আমি তো ওই যে এখান থেকে শপিং করি, আমি জানি সেটা, কিন্তু আমি বলছি যে ওই অ্যামাজন বা এগুলো মানে আমেরিকাতে যে কোয়ালিটি মানে দামি যেই অনলাইন গুলো আছে, ওগুলোর কোয়ালিটির সাথে আলি এক্সপ্রেসের কোয়ালিটি ম্যাচ হয় না, এটাই বলছি, আচ্ছা কিন্তু এইখানে, কিন্তু সেম। হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে, এই যে অ্যামাজনে যে সেল করতেছে, ঠিক আছে, অ্যামাজনে যে সাপোজ আমি এই বোতলটা আমি যদি ইয়া করি, ক্লিক করি, এই যে ইয়াটা যে সেল করতেছে, এটা কি আসলে অ্যামাজন নিজে করতেছে? না অ্যামাজন নিজে করছে না, কিন্তু অ্যামাজন জিনিসটা আলি এক্সপ্রেস করে কি আমি বলি, আলি এক্সপ্রেস আপনার কাছে লাগে কি বলে হোলসেল যে লোকাল মার্কেট গুলো আছে ওইখান থেকে কালেক্ট করে, কিন্তু অ্যামাজন হচ্ছে হলো কি মোটামুটি ব্র্যান্ড যেই নাম করা ওগুলো আছে ওদের কাছে কালেক্ট করে, সেই আমি বলি, হিসাবে ওদের ভ্যারি করে। হ্যাঁ আপনার আপনার কথায় যুক্তি আছে, কিন্তু অ্যামাজন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, ইভালি বা হচ্ছে আপনার যে ইয়া আছে যে আজকের ডিল বা দারাজ যারা আছে, এরা কি আসলে নিজেরা প্রোডাক্টটা কি কোনো জায়গা থেকে, ইভালির কথা আমি জানি না, দারাজ বা হচ্ছে আজকের ডিল, এরা কিন্তু নিজেরা কিন্তু কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনে আনে না, সেখানে হচ্ছে মার্কেটার থাকে, মার্কেটারদের হ্যাঁ, তারা তাদের জিনিসটা হচ্ছে ওইখানে ওই ইয়াটাতে আপনার হচ্ছে কি বলে প্রেজেন্ট করে ওয়েবসাইটটাতে, দেন হচ্ছে আমরা যদি কোনো অর্ডার করি, দেন হচ্ছে সেই মার্কেটার বা সেই যে সেলার থাকে, সেই সেলার কিন্তু প্রোডাক্টটা দিচ্ছে। তো অ্যামাজনেও যেটা হয়, আপনিও চাইলে অ্যামাজনের প্রোডাক্ট আপনি রাখতে পারবেন, আপনি একটা অ্যাকাউন্ট করে আপনি অ্যামাজনের প্রোডাক্ট রাখতে পারবেন। তাহলে এখন আপনি কোথা থেকে নিচ্ছেন প্রোডাক্টটা, সেটা আসলে কিভাবে আপনি কম্পেয়ার করবেন? হ্যাঁ এটা ঠিক আছে যে হচ্ছে ধরেন আপনিও অ্যামাজনে রাখলেন, আমিও অ্যামাজনে প্রোডাক্ট দিলাম, না, এখন আপনি হয়তো ভালো জায়গা থেকে নিচ্ছেন, আমি একটু খারাপ জায়গা থেকে নিলাম, কিন্তু বিষয়টা কি হচ্ছে, আপনিও অ্যামাজনে সেল করতেছেন, আমিও অ্যামাজনে সেল করতেছি, কিন্তু আপনি কোথা থেকে নিচ্ছেন আমি জানি না, আমি কোথা থেকে নিচ্ছি আপনি জানেন না, বিষয়টা কিন্তু এরকম আসলে। তবে ওদের হচ্ছে ওয়্যার হাউস থাকে, যারা হচ্ছে এরকম কাজ করতে চায় তাদের ওয়্যার হাউসে প্রথমে প্রোডাক্টগুলো রাখতে হয়, আপনি যেখান থেকে কিনে আনেন না কেন তাদের ওয়্যার হাউসে রাখতে হয়। চায়না ভাইয়া আমেরিকা মার্কেটের জন্য একটা প্রোডাক্টের 1 থেকে 21টা ক্যাটাগরি প্রোভাইড করে। হ্যাঁ আমি And, সেটাই আপনি বলতেছি, হ্যাঁ
কিন্তু এই মেসিসে যে জিনিসটা যেই প্রাইসে যেই কোয়ালিটিতে কিনে আনলেন, সেম আমেরিকার ওয়ালমার্টে কিন্তু সেই জিনিসটা আরো কম প্রাইসে কোয়ালিটি একটু ডিফারেন্ট হবে। তো হ্যাঁ, সেই জিনিসটাই। আর এইখানে বড় একটা সমস্যা রিসেন্টলি হচ্ছে যে জিনিসটি, সেটা হচ্ছে যেহেতু চায়নার সাথে আমেরিকার একটা সমস্যা চলতেছে, যার কারণে হচ্ছে যেহেতু ওদের ইম্পোর্ট এক্সপোর্টের যে ঝামেলাটা ওটা চলার কারণে হচ্ছে ড্রপ শিপিং এ অনেকটা আর কি মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা আর কি ড্রপ শিপিং করেন। কারণ তার প্রোডাক্ট নিতে ট্যাক্সের হারটা অনেক বেড়ে গেছে, অনেক সময় হচ্ছে আপনার ইম্পোর্টের ক্ষেত্রেও ঝামেলা করে, যার কারণে রিসেন্টলি কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু এভাবে হচ্ছে অনেক মার্কেটার করতেছে, এবং বাংলাদেশ থেকেও অনেক মার্কেটার এরকম কাজ করতেছে, যে তাদের আপনার সেটা হচ্ছে তারা তো ডিরেক্টলি এরকম সার্চের মাধ্যমে তাদের ওয়েবসাইট পাওয়া যায় না। তারা যেটা করে সেটি হচ্ছে বিভিন্ন ইয়ে করে, তাদের যে ওয়েবসাইটটা থাকে সেটা হচ্ছে গুগল শপিং এর মাধ্যমে তারা হচ্ছে সেই তাদের ওয়েবসাইটটাকে মার্কেটিং করে। এবং দেন আছে গুগল সার্চে, যেহেতু আমরা জানি যে পেমেন্টের মাধ্যমে আসলে উপরের দিকে থাকা যায় বা গুগল শপের মাধ্যমে চলে যাওয়া যায়, তো সেইভাবে সেম ওয়েতে হচ্ছে তারা তাদের সাইটটাকে শো করাতে পারে, এবং তারা সেখান থেকে হিউজ একটা পরিমাণ তারা আর্ন করে। কারণ একটা বোতল এখানে মনে হচ্ছে যে আমি $5 কিনে কি ওখানে $20 সেল করতেছি, আসলে কিন্তু সেটা না। আপনার একটা বোতল তো মানুষ ধরেন 100টা ক্লিক করলে বা 50টা ক্লিক করলে দেন একটা বোতল কিনতেছে, কিন্তু আমার ওই 100টা ক্লিকের জন্য বা 50টা ক্লিকের জন্য কিন্তু গুগলকে কি পে করতে হচ্ছে। তো এটা করার কারণে যেটা হয়, যার কারণে প্রত্যেকটা হচ্ছে স্বাভাবিক, আমি যদি একটা বোতল ধরি, প্রত্যেকটা বুঝতে বোতলে পারছি, মানে উনি মার্কেটিং। এভারেজের কথা বলতেছেন। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। তো সেটা হচ্ছে একটা বোতলের জন্য আমাকে মিনিমাম $5 কি $6 হচ্ছে মার্কেটিং কস্ট রাখতে হয়। তারপর সেটা শিপিং কস্ট থাকে $1 কি $2। তো এরকম করে হিসেব করলে হচ্ছে লাস্টে দিয়ে আপনার প্রফিট থাকবে $5-6 থাকে। একেবারে এখান থেকে 8 থেকে যে একেবারে 30-এ লাভ দিব এরকম কিন্তু বিষয়টা না। তো যাই হোক, আজকের আমাদের টপিক এইটা না, আমাদের যে টপিকে আমরা ছিলাম সেখান থেকে অনেক দূরে চলে আসলাম। তো আমাদের টপিক ছিল হচ্ছে বিং এ, তাই না? যে আমরা বিং এ কেন ইউজ করব। তো বিং এর ইউজ করার কারণ হচ্ছে যে ওইখানে যারা সার্চ ইঞ্জিন ইউজ করে তারা হচ্ছে গুগলের পাশাপাশি বিংও ইউজ করে, তারপরে ইয়াহু ইউজ করে। তো ইয়াহু অতটা না, তো বিংটাই মোটামুটি গুগলের পরে ধরা যায় যে বিং ইউজ করা। তাই হচ্ছে আমাদের এই ব্লগটাকে আমরা হচ্ছে আমাদের ব্লগের যে লিঙ্ক বা আমাদের যে সাইট ম্যাপ থাকবে সেটা হচ্ছে আমরা বিং এ আমরা হচ্ছে পাবলিশ করব। তো তার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, বিং ওয়েবমাস্টার টুল। আচ্ছা, আমি বিং ওয়েবমাস্টার টুল লিখে আমি সার্চ দিলাম, দেন আমাকে যে ফার্স্টলি যে আমাকে রেজাল্টটা শো করলো, আমি সেখানে চলে গেলাম। আর এখানে দেখেন, এখানে কিন্তু bing.com toolbox/webmaster, ঠিক আছে? তো এখানে আমরা আসার পরে আমাদের মূল যে কাজ, আমরা হচ্ছে আমাদের সাইটটাকে এখানে সাইট ম্যাপ করাবো, এখানে লিঙ্ক আপ করাবো, তারপর হচ্ছে আমাদের পোস্টগুলোকে লিঙ্ক আপ করাবো। তো এখানে আমাকে হচ্ছে তাদের প্রথমে সাইন আপ করতে হবে। তো আমি যদি সাইন ইনও করতে চাই ডিরেক্টলি, সেক্ষেত্রে 3টা মাধ্যমে করতে পারবো। যে মাইক্রোসফটের সাথে বিং এর সম্পর্কটা কি, সেটা কি জানেন আপনারা? না ভাইয়া। আচ্ছা, মাইক্রোসফট হচ্ছে একটা কোম্পানি, আর বিং হচ্ছে কি তাদের একটা প্রোডাক্ট। অর্থাৎ আমি যদি সাপোজ ধরি যে গুগলের একটা প্রোডাক্ট কি জিমেইল, তাই না? গুগলের একটা প্রোডাক্ট জিমেইল আছে, গুগলের একটা প্রোডাক্ট ক্রোম আছে, এগুলো কি গুগলের প্রোডাক্ট। আবার এরকম ম্যাপ আছে আরো। হ্যাঁ, তো মাইক্রোসফটের এরকম প্রোডাক্ট আছে, সেটি হচ্ছে আপনার যেমন হচ্ছে কি বলা যায়, স্কাইপ আছে, তারপরে বিং আছে, এগুলো হচ্ছে কি মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তো আমরা যখন সাইন ইন করতে যাচ্ছি, তো আমরা হচ্ছে সরাসরি আমাদের যদি কেউ আউটলুক যদি অ্যাকাউন্ট মেল থেকে থাকে সেটার মাধ্যমে আমরা যেতে পারবো। আবার হচ্ছে যেটি করতে পারবো, আমাদের গুগলের মেইলের মাধ্যমেও তাদের এই বিং ওয়েবমাস্টার টুলে আমরা যেতে পারবো। তো যেহেতু ম্যাক্সিমাম আমাদের সবারই গুগলের যে জিমেইলটা আছে সেটা যেহেতু আছে, তাহলে হচ্ছে আমরা এই গুগলের মাধ্যমেই এখানে আমরা সাইন ইন করতে পারি। সেক্ষেত্রে আমি গুগল লিখে গুগলে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে অটোমেটিকলি আমাকে গুগলের অপশনে নিয়ে যাবে যে আমি আসলে কোন অ্যাকাউন্ট থেকে অথরাইজ করতে চাই।
তো যেহেতু আমার ওই ব্লগটা ছিল এই উপরের মেইলটা থেকে, তো এই জন্য আমি এই উপরের মেইলটাকেই জাস্ট আমি অথরাইজ করে দিলাম। এরপর অথরাইজ করে দেওয়ার পরে আমাদের একটু সময় নিচ্ছে, আমাদের bing.com এর ওয়েবমাস্টার টুলে চলে যাব। তো এই এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে এটা লোড নিক, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নেই। স্যার ভাই এটা শো করছে, এখন কি করব? আহ, একটু আমি এইটা জাস্ট একটু ইয়া দিয়ে নেই। অ্যাটেন্ডেন্স থেকে দিয়েছেন? হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। আচ্ছা আজকে আমাদের কততম ক্লাস? 34। হ্যাঁ 34। 34। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাসুক ভাই মেবি আচ্ছা আমি স্টপ করে দিই। আচ্ছা এখানে চলে আসছে। আচ্ছা আমি তাহলে কন্টিনিউ করি, ঠিক আছে? যেহেতু হচ্ছে সবাই আর কি বুঝতে পারবে যেহেতু। আচ্ছা তো ওকে, আচ্ছা তো আসার পরে আমাকে এইভাবে শো করতেছে, তাই না? তো এখানে হচ্ছে কি যে আমার বিং ওয়েবমাস্টার টুলে আমি হচ্ছে আমার সাইটটাকে অ্যাড করাবো। আর আরেকটা যেটা বাম পাশে আমাকে দেখাচ্ছে যে যেহেতু আমার গুগল সার্চ ইঞ্জিনটা কনসোলটা হচ্ছে আমার অলরেডি ভেরিফাইড হয়ে আছে, যেহেতু গতকালকে আমরা কাজ করেছি, তাই না? তো আমরা সেখান থেকে এটাকে ইম্পোর্টও করতে পারি। তাহলে হচ্ছে আর নতুনভাবে ভেরিফিকেশন করার প্রয়োজন হবে না। তো সেটা করা কি আমাদের জন্য সহজ হয়, না আলাদাভাবে আবার নতুন করে করাটা সহজ হয়? নিশ্চয়ই যদি আমরা এখান থেকে ইম্পোর্ট করা যেটা আছে সেটাতে যদি আমরা করে যাই, গুগলে অলরেডি যেটা ভেরিফাইড করা আছে সেটাই কিন্তু আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। বুঝতে পারছেন? আর যদি আমাদের এমন হয় যে আমরা গুগলে করি নাই, আমরা জাস্ট বিংয়েই করতে আসলাম, সেক্ষেত্রে আমরা এখান থেকে যাব। বাট আমরা যদি যাই যে আমাদের অলরেডি যেহেতু গুগল সার্চ কনসোলে আমাদের সাইটটাকে অ্যাক্টিভ করা আছে, তো সেখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করতে পারি। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আমাকে যেটি দেখাবে যে আমি কি গুগল সার্চ কনসোল আর বিং ওয়েবমাস্টার টুল এটাকে আসলে আমরা একটা ডেটাগুলোকে ইউজ করতে দিব কিনা। তো এখানে যদি আমরা হ্যাঁ দিতে রাজি হই, দেন হচ্ছে আমরা এটা কন্টিনিউ করে দিতে পারি। যদি কন্টিনিউ করে দেই সেক্ষেত্রে আবার যেহেতু আমাদের পারমিশন চাবে যে আসলেই দিতে চাই কিনা কোন মেইলের আন্ডারে, দেন হচ্ছে আমি আমার এই মেইলটাই দিয়ে দিব যেটা দিয়ে অলরেডি করে ফেলেছি। দিবার পরে কিশোর ভাই, হ্যাঁ আমরা এটা কন্টিনিউ করলে কি হবে? মানে আমার জিমেইলে যে মেইল টেল সব না আসবে না সেটা না কি না বিং এ না মার্চ না হবে বা না না সেরকম না, জাস্ট সার্চ। ভাই আপনার কথা কেটে যাচ্ছে, বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, সেটা কন্টিনিউ করলে যেটি হবে আমরা গুগল সার্চ কনসোল যেটার মাধ্যমে গতকালকে হচ্ছে আমরা সাইট ম্যাপ অ্যাড করলাম, তারপরে হচ্ছে যে পোস্টের যে লিঙ্কগুলো অ্যাড করলাম, ইউআরএলগুলো সাবমিশন করলাম, এই যে বিষয়গুলো বা আমাদের সাইটটাকে যে অ্যাড করলাম গুগল কনসোলে, সেই জিনিসটাই হচ্ছে আমার আপনার কি বলে বিং কনসোলে চলে যাবে, ওইটা হচ্ছে মার্চ হবে। বাট আদারওয়াইজ যে আপনার মেইল টেল এই সমস্ত কিছু না, এখানে জাস্ট গুগল সার্চ কনসোলের বিষয়টা বলা হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝেছি। মানে এখানে হচ্ছে আপনার ওই ইয়ার কোনো বিষয় নেই, যেটা বলা হয় হচ্ছে কি বলে যে আপনার মেইল টেলের কোনো বিষয় টিষয় নেই, এখানে জাস্ট ওই সার্চ কনসোলের বিষয়টাই। আচ্ছা তো এরপর যেটি করতে হবে আমাদেরকে, যে এখন দেখেন আমাদের গুগলে কি একটা সাইট করা ছিল না, জাস্ট একটা সাইটই তো করা ছিল, সাইট ম্যাপে একটা সাইট আমরা অ্যাড করেছিলাম নাকি? হ্যাঁ
আচ্ছা, সেখানে কিন্তু অলরেডি এখানে শো করতেছে যে টোটাল সাইটস ফাউন্ড 1 এবং ইম্পোর্টেবল আছে 1, মানে একটা সাইটে হচ্ছে ইম্পোর্ট করা যাবে। তো এখানে আমরা শো করতেছে যে আমাদের কোন সাইটটা আসলে আমরা করেছিলাম। তো এটা করার পরে জাস্ট আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা ইম্পোর্ট করে নেবে। তো দেখেন আমাকে কংগ্রাচুলেশন দিচ্ছে যে আমাদের সাইটটা অ্যাড হয়ে গিয়েছে। তো দেন হচ্ছে আমরা ডানে ক্লিক করে দেই। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন গতকাল আমরা যে গুগল কনসোলে ছিলাম, আমি যদি সেটাকে আবার একটু ইয়া করি, এখানে যদি আপনাদের দেখাই দুইটা পাশাপাশি, গুগল সার্চ কনসোল, আচ্ছা এটা কি গুগল সার্চ কনসোল না? এটাতে গতকালকে আমরা কাজ করেছিলাম, মনে আছে? হ্যালো হ্যালো, আচ্ছা জি ভাইয়া। সেম জিনিসটাই দেখেন, এটা ছিল গুগল সার্চ কনসোল আর এটা হচ্ছে কি বিং ওয়েবমাস্টার, বাট ইন্টারফেসটা দেখেন প্রায় কিন্তু একরকম। এই যে হোম, সার্চ, প্রেফারেন্স, পারফরম্যান্স আছে, তারপরে সাইট ম্যাপস, তারপরে ইউআরএল সাবমিশন, আবার এই গুগলেও যদি আমরা যে দেখি সেম কিন্তু ওভারভিউ, পারফরম্যান্স, ইউআরএল ইন্সপেকশন, হয়তো বা কিছু ওয়ার্ডগুলো হচ্ছে একটু চেঞ্জেবল, বাট জিনিসগুলো কি একই। তো এইখানে যেরকম আমরা গুগল সার্চ কনসোলে আমাদের সাইট ম্যাপগুলো অ্যাড করেছিলাম, দেন সেই রকম হচ্ছে আপনার এই ওয়েবমাস্টার টুলেও আমাদের সাইট ম্যাপ এবং হচ্ছে কি আমাদের যে ইউআরএল গুলো আছে সেগুলোকে এখানে সাবমিট করে দিতে হবে। তবে এইখানে যেটা সুবিধা হচ্ছে যে আমরা ইয়াতে যদি ওয়েবমাস্টার টুলে যদি সাবমিট করি, সেক্ষেত্রে আসলে আমরা এখানে রিপোর্টগুলো দেখা যায়। এটা হচ্ছে ওয়েব মাস্টার মানে বিং এর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। যাই হোক, আমরা যদি সাইট ম্যাপে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে সাইট ম্যাপ ক্লিক করার জন্য একটা সাবমিট সাইট ম্যাপ একটা বাটন আছে, এখানেও আছে বা নিচের দিকেও আছে, যে কোনো একটা ক্লিক করলেই হবে। দেন হচ্ছে সাবমিট সাইট ম্যাপে যদি যাই, তখন আমাদের সাইট ম্যাপটা লাগবে, তাই না? এখন আমাদের সাইট ম্যাপটা কোথায় আছে? গতকাল যখন আমরা করেছিলাম, তখন যে আমাদের আমরা যে অ্যাড করেছিলাম আমাদের ব্লগে, তো সেই ব্লগার থেকে কিন্তু আমরা আমাদের সাইট ম্যাপটাকে কপি করে নিয়ে আসতে পারি, তাই না? তো এই জন্য সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পরে হচ্ছে রেখেছিলাম, আচ্ছা এখানে আমি ইয়াতে যাই, টু রিভার্ট টু লিগেসি ব্লগার, অর্থাৎ আগের সেই যে ভার্সনটা ছিল সেখানে গেলে বিষয়টা ক্লিয়ার হয় আমাদের। সার্চ রেফারেন্স যদি যাই, দেন হচ্ছে এখানে কাস্টম রোবটস, এটা কাস্টম রোবটস ডট টিএক্সটিতে ছিল। এটা যদি এডিট করি, দেন হচ্ছে আমরা জাস্ট এটাকে যদি কপি করে নেই, জাস্ট আমার লিঙ্কটা আমি যদি কপি করে নেই, তাহলে এখানে কি করব, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, দেন সাবমিট। যে দিছিলাম ওটা কপি করব। হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কটা জাস্ট আমরা কপি করে এনে এইখানে সাইট ম্যাপে আমরা পেস্ট করে দিব। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এতটুকু কি সবাই বুঝতে পারছেন? সবাই কি করতে পারছেন? হ্যালো, আচ্ছা আমার কি নেটওয়ার্কের প্রবলেম নাকি বুঝতেছি না। না ভাই ঠিক আছে। আচ্ছা, কি সবার কাছে বোরিং মনে হচ্ছে, তার জন্য মনে হচ্ছে কেউ আসলে কথা বলতে আচ্ছা পারছে না। তুষার ভাই, সাবমিট না ভাই, না ভাই। করতেছে সাবমিট, সাবমিট দিয়েছেন? সাবমিট দিয়েছে একবার, তারপর আবার শো করতে সাবমিট। হ্যাঁ, এখানে যদি আপনি আবারও সাবমিট করতে চান, নতুন আরেকটা সাবমিট, আমাদের সাইড ম্যাপ তো অনেকগুলোই দিতে পারি। আমরা কতগুলো কয়টা দিয়েছিলাম? 2টা দিয়েছিলাম না? না না, মানে আমি তো ওই কি বলে ওইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিলাম ওই লিংকটা। আচ্ছা, আপনি লিংক দিয়ে স্ক্রিনটা শেয়ার সাবমিট করেন, দিলাম। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা দাঁড়া, হ্যাঁ, এখন সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করেছে, করার পর আবার এটাই শো করছে। আচ্ছা দেখি। দেখেন আমি আবার ক্লিক করলাম, এই যে আবার শো করছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা এখন আপনি হচ্ছে একটু রিফ্রেশ করে ভাই আপনার এস ডাবল টিপি এস আপনি সাইট ম্যাপ ওইটু কেটে দেন। সাইট ম্যাপ
তারপরে ক্লোন ওটা কেটে দেবেন, জাস্ট লিংকটা দিতে হবে। এটাও কেটে দিব? ওগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে, জাস্ট হচ্ছে ওই পিছনে একটা স্পেস আছে ওইটাও কেটে দেন। https এর আগে একটা স্পেস আছে মেবি। আচ্ছা এবার সাবমিট দেন। হ্যাঁ আপনার হয়ে গেছে। ওকে মানে ওখানে জাস্ট হচ্ছে লিংকটা দিতে হবে। ওকে আচ্ছা তাহলে আপনার ইয়াটা অফ করেন, স্ক্রিন শেয়ারটা আমি অন করি। ওকে আচ্ছা এরপর কি হলো যে আমাদের যেহেতু আমরা একটা সাইড ম্যাপ অ্যাড করলাম, তো এখানে হয়তো বা আমাদের আর কিছু আরো অ্যাড করতে হবে। আর এখানে দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত প্রসেসিং আছে, অর্থাৎ এটা কিছুটা সময় পর তারা হচ্ছে এটাকে ভেরিফাই করে নেবে, দেন হচ্ছে এটাকে আমাদের প্রসেসিং অবস্থায় দেখা যাবে না, আমাদের সাবমিটের অবস্থায় দেখা যাবে স্ট্যাটাসটা। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের সাইড ম্যাপ কয়টা ছিল, গতকালকে কয়টা করেছিলাম? দুইটা। আচ্ছা দুইটা করেছিলাম। তো দুইটা যেহেতু করেছি, তো আমাদের আরেকটা সাইড ম্যাপ কি ছিল সেটা কি মনে আছে আপনাদের? আরেকটা সাইড ম্যাপ ছিল হচ্ছে লাগে এক্সএমএল। হ্যাঁ মানে আমাদের যে হোম পেজে যাওয়ার পরে আমাদের যে লিংকটা আসে, সেই লিংকের সামনে স্ল্যাশ, এবার ঠিক আছে, সাইট ম্যাপ ডট আচ্ছা তুষার ভাই, হ্যাঁ কালকে যে আমরা গুগল কনসোলে সাইট ম্যাপ গুলো অ্যাড করেছি, হ্যাঁ ওইখান থেকে নিয়ে কপি করে দিয়ে পেস্ট করে দিলে হবে না? হ্যাঁ সেটা করলেও হয়। তাহলে মানে না খামাখা বারবার ওইখানে ব্লগারে ঢুকে বের হয়ে এখান থেকে নিয়ে কপি করে paste সেটা করতে হবে। করলেও হয়। আর যেহেতু এটা জাস্ট একবারই সাইট ম্যাপ, তো আমরা আর বারবার চেঞ্জ করবো না, তো একবার করে দিয়ে দিলেই enough। আচ্ছা সেকেন্ড আমাদের যে সাইট ম্যাপটা ছিল, আমাদের জাস্ট ওয়েবসাইটের সাথে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ ডট এক্সএমএল যে ফাইলটা, যে আমরা যদি ইন্টারও দেই তাহলে আমাদের যে ফাইলটা আসতেছে এইটাই হচ্ছে কি আমাদের আরেকটা সাইট ম্যাপের ছিল। তো এই সাইট ম্যাপটা আমরা জাস্ট কি করলাম, কপি করে আমরা আমাদের যে বিং এর যে ওয়েবমাস্টার টুল, বা এটাকেও সার্চ কনসোল বলা যায় এক প্রকার, জাস্ট নামটা ভিন্ন, এখানে এসে আমাদের আরেকটা সাইট ম্যাপ আমরা করে দেব, সাবমিট করে দেব। এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমাদের এটি হচ্ছে সাবমিট অলরেডি হয়ে গিয়েছে। তার মধ্যে ওটা হয়তো কিছু সময় বা 2-1 দিনের মধ্যে, বা অনেক সময় তারা খুব 2-1 দিন সময় নেয় না, তারা হচ্ছে এটা কি অ্যাপ্রুভ করে দেয়, তখন আর এটা প্রসেসিং অবস্থায় দেখা যাবে না। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বুঝেছি। আচ্ছা তো এখন তো আমাদের সাইড ম্যাপের কাজটা তো শেষ, তাহলে এখন আর কিসের কাজ বাকি আছে? হ্যাঁ ওইটাই না আমরা কোথায় পেস্ট করলেন? এই যে পরের সাইড লিংকটা কপি করে এই যে সাবমিট সাইড ম্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লিংকটা পেস্ট করবেন। এখানে লিংকটা পেস্ট করলে জাস্ট সাবমিটে বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে? আচ্ছা তো এখন আমাদের কি করতে হবে বলেন? সাইট ম্যাপের পরে আমাদের কাজটা কি? URL সাবমিশন। হ্যাঁ ইউআরএল সাবমিশন করতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা ইউআরএল সাবমিশনে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে কি বলতেছে যে আমরা 10টা করে হচ্ছে প্রতিদিন ইউআরএল সাবমিশন করতে পারবো পার ডে। তো পার ডে 10টা করে যেহেতু আমরা করতে পারবো, তো এজন্য আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে প্রত্যেকটা পোস্ট আমাদের আলাদা আলাদা করে তার পোস্টের লিঙ্কটা নিতে হবে। আমি যদি একটা পোস্ট ওপেন করি, সেক্ষেত্রে হচ্ছে উপরে যে আমার ইউআরএল লিঙ্কটা পাচ্ছি, এটাই হচ্ছে আমার কি একটা ইউআরএল আমার পোস্টের। তো আমি লিঙ্কটা যদি কপি করে এখানে এসে যদি সাবমিট ইউআরএলে যাই, দেন আমি যদি এখানে পেস্ট করি, সেটাও করতে পারি। একবারে আমি 10টাও করতে পারবো। যেমন ফার্স্ট লাইনে একটা দিলাম, দেন আমি ইন্টার দিলাম। তারপরে হচ্ছে আমার অন্য একটা পোস্ট যদি আমি নিয়ে আসি, এখানে ছিল কি এটা, আচ্ছা এই পোস্টটাও যদি ওপেন করি, এইটার লিঙ্কটাও নিয়ে আসতে পারি কপি করে, দেন এটাও পেস্ট করে দিতে পারি। তারপরে হচ্ছে আমার আরেকটা পোস্ট আছে, সেটা যদি অন করি, সেটি হচ্ছে মেবি এটা। ওকে এটার লিঙ্কটাও কপি করলাম। কপি করে আমি যদি এটাও এখানে পেস্ট করে দেই, 3টা লিঙ্ক আমার, যেহেতু 3টা পোস্ট আছে, তো আমি 3টা লিঙ্ক পোস্ট করলাম। দেন আমি সাবমিটে যদি ক্লিক করি,
তাহলে দেখেন আমার 3টা ইউআরএল কিন্তু সাবমিট হয়ে গেছে আজকে, এবং আমার হচ্ছে আরো 7টা আজকে করতে পারবো। আজকে আরো 7টা লিঙ্ক আমি এখানে সাবমিট করতে পারবো। আর দেখেন এখানে আমি যে 3টা লিঙ্ক আমি এখন সাবমিট করেছি, সেই লিঙ্ক গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এতটুকু কি সবাই বুঝতে পারছেন? লিঙ্ক গুলো কি এন্টার দিয়ে নিচে নিচে দিয়ে তারপর সাবমিট করবো না? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কগুলো ইন্টারনেট দিয়ে সাবমিট করবেন। আচ্ছা ভাইয়া, একটু একটু আসতে যান, একটু লিঙ্কগুলো সাবমিট করি। আচ্ছা, করেন করেন, আমি ওয়েট করতেছি। আর যে বুঝতে পারেননি সে একটু স্ক্রিন শেয়ার করেন। যে বুঝতে পারেননি সে তার স্ক্রিনটা শেয়ার করেন। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, আমার এখানে শো করে না কেন, কতজন? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, চ্যাট হ্যাঁ ভাই, শোনা যাইতেছে। চ্যাট বক্সেও যেতে পারতেছি না। আবার এখানে যেমন এখানে দেখা যায় 18 জন, বাট আমি যদি দেখি ওপেন করি তাহলে সেইটাও দেখা যায় না। মানে এটা তো আমার দেখানো লাগবে, পাবো কোথায়? কি হলো, কাহিনী বুঝলাম না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওগুলো সাবমিট করে দিব, লিঙ্ক 5টা না 3-4টা যে কোটা করছি। হ্যাঁ, ওগুলো সাবমিট করে দিবেন। ওকে, আচ্ছা এতটুকু কি সবাই করতে পারতেছেন না? জাস্ট আপনারা দেখতেছেন, করতেছেন না কোনটা? কথা ছিল, মানে আমরা তো বিংয়ে ভাই যে ইউরোপের যে কান্ট্রিগুলো সেগুলো তাদের হলো টার্গেট করে করবো, কিন্তু আমার এখানে যে রেস্টুরেন্টের নাম তো বিডি ফুড, তো হ্যাঁ, আমার এখান থেকে কি এইখানে ওরা এখন কথা হচ্ছে কি, আমার বিডি ফুড এটা তো জাস্ট আমি সাপোজ হিসাবে নিচ্ছি, এটা তো জাস্ট একটা স্যাম্পল আপনাদের দেখানোর জন্য, তাই না? তো এইটা তো আমার ফ্যাক্ট না। আর হচ্ছে যেহেতু আপনি বলতে পারেন আমার যদি কোনো বাংলাদেশি সাইট হয় সেক্ষেত্রেও কি আমি বিংয়ে সাবমিট করব কিনা। এখন দেখেন এখানে যদি আমরা সাবমিট করি তাতে তো আমাদের কোনো মানে আহামরি কোনো লস হচ্ছে না, তাই না? কিন্তু যদি আমাদের সাবমিটটা করি সেক্ষেত্রে ইন্টারনেটে আমাদের জায়গাটা একটু বাড়লো। এখানে আমাদের ঠিক আছে, বাংলাদেশ থেকে তো ম্যাক্সিমাম কেউ বিংয়ে মাধ্যমে সার্চ করে না, তাহলে আমরা কেন করব? কারণ এখানে হচ্ছে কি, আপনার যদি একটা জিনিস ধরেন, সাপোজ আপনার 3টা আপনি কি বলবো আর কি, 3টা সাপোজ ধরেন 3টা হচ্ছে রাজনৈতিক দলই ধরেন সাপোজ, তো সেখানে ধরেন আপনি একটা যে মতানৈক্য, আপনি একটা বিষয়ের উপর যে আপনার মত আছে সেইটা যদি আরো 3টা হচ্ছে দলেরই থাকে, অর্থাৎ ধরেন একটা দল তো সরকারি দল থাকে, তো সেই সরকারি দলের যে আর কি আপনার মত দিবেন সেই সেম জিনিসটা যদি আরো বিরোধী দল 2টা যদি থাকে, সে একই মতে সবাই আসলে ঐক্যবদ্ধ, তাহলে সেই কাজটাকে আরো বেশি জোরালো ভাবে হয় না? কিন্তু আসলে যে সরকারি দল থাকবে সেইটাই তো বেশি প্রাধান্য পাবে, তাই না? কিন্তু অন্য দল 2টাতেও যদি থাকে সেই একই মত, তাহলে কি সেটা আরো বেশি ঐক্যবদ্ধ হয়? তো সেম জিনিসটা হচ্ছে আপনার ইন্টারনেট জগতে। আপনি ঠিক আছে বাংলাদেশ থেকে শুধুমাত্র তো গুগলই হচ্ছে বেশি মানুষ সার্চ দিয়ে তারা দেখে, বিং দেখে না বা ইয়াহু দেখে না। তো সেক্ষেত্রে যদি আমরা ওখানেও যদি আমাদের সাবমিশন করে রাখি আমাদের ইউআরএলটা, সেক্ষেত্রে আমাদেরটা তার একটু বেশি প্রাধান্য পাবে ইন্টারনেট জগতের মধ্যে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটা করে দিতে পারি। এখানে তো আর করতে আহামরি খুব যে ঝামেলার বিষয় সেটাও তো না। আর অবভিয়াসলি যদি বেনিফিটটা কি বুঝবো, বেনিফিটটা আচ্ছা, ইউআরএল এর বেনিফিটটা কি, যেমন হচ্ছে আমি যদি এখানে ফুড লিখে যদি সার্চ দেই, তো ফুড লিখে সার্চ দিলে এখানে যে সমস্ত আমার ওয়েবসাইট শো করতেছে, এই যে ফুড দ্য গার্ডিয়ান, এটা কি বাংলাদেশি কোনো সাইট? দ্য গার্ডিয়ান এটা কি বাংলাদেশি কোনো সাইট? self.com এটা কি বাংলাদেশি কোনো সাইট? তারপরে এই যে কি আছে যে মেরিয়াম
datawebstar.com, এটা কি বাংলাদেশি? এগুলো কিন্তু কোনো বাংলাদেশি সাইট না, কিন্তু আমরা সার্চ দিলে তারাই কেন আসতেছে আমাদের সামনে বলেন? এটা তো বাংলাদেশি কোনো সাইট না, এটা বাংলাদেশিরও কোনো বিষয় না, কিন্তু আমরা সার্চ দিলে তারাই কেন আসতেছে? এটা একটা হচ্ছে এক ধরনের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যে লিঙ্কে দিচ্ছি এটা আমাদের জাস্ট ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ হচ্ছে, হ্যাঁ, মানুষ আমাদের জানছে। মানুষ That's all. জানছে, এটা হচ্ছে গুগলকে জানিয়ে দেওয়া, বিংকে জানিয়ে দেওয়া যে আমাদের এরকম একটা সাইট আছে, আমাদের ওই যে গতকাল যেটা বললাম, তোমার ডিরেক্টরিকে আমাকে অ্যাড করে নাও, যাতে সার্চ দিলে আমাদেরও শো করে। এরাও হচ্ছে কি প্রত্যেকে কি করা, তাদের ওয়েবসাইটটাকে গুগল বা বিংয়ে হচ্ছে আপনার সাইট ম্যাপ অ্যাড করা আছে, তারপর হচ্ছে এদের যে পোস্টের লিঙ্কগুলো তাদের সাবমিশন করা আছে, যার কারণে এরা কি খুবই পপুলার হয়ে যাচ্ছে। আর এগুলো সাইট কিন্তু 1-2 দিনের সাইট না, এগুলো অনেক বড় বড় অনেক আগের সাইট, যার কারণে এরা খুব ইজিলি তাদের সামনে চলে আসতেছে। তা আমাদেরও কি করতে হবে, এরকম করার জন্য আমাদের বেশি পরিমাণে ব্যাকলিঙ্ক করতে হবে, ইউআরএল সাবমিশন করতে হবে, ইন্ডেক্সিং করতে হবে, সাইট ম্যাপগুলো সাবমিট করতে হবে, যাতে করে আমাদের পরিচিতিটাও ইন্টারনেট জগতে খুব বেশি আকারে হয়। এটাই, আর কিছু না, যাতে আমাকে খুঁজে পায়। আমরা যখন সার্চ দেই তখন গুগল বা বিংয়ে যদি সার্চ দেই, বিং তাদের ইয়াতে যে চেক করে যে আমার এখানে এই ওয়ার্ড লিখে, এখানে যেমন আমি ফুড লিখে সার্চ দিলাম, অর্থাৎ ফুড লিখে কোন কোন আর্টিকেলগুলো আছে বা সেই লিঙ্কগুলো কি কি, তো সেটা খুঁজে। হয়তোবা তাদের খুঁজতে ওই আমাদের মতো ঘন্টাখানিক সময় লাগে না, তারা মিলি সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারে, তাদের অ্যালগরিদম এত স্ট্রং। কিন্তু তারা হচ্ছে সার্চ করতে হয়, দেন হচ্ছে তারা খুঁজে পায় যে তাদের এখানে লিস্টিং এ কারা কারা আছে, তাদেরকে নিয়ে শো করে আমাদের সামনে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন আমাদের আমাদের সাবমিশনটা আসলে, হ্যাঁ বলেন। ছিল আমি যে 3টা কিংবা 4টা ইউআরএল মানে সাবমিট করছি, যদি কোনোটাতে কোনো ভুল হয়ে যায় তাহলে আমি কি আবার নতুন করে সাবমিট করতে পারবো? হ্যাঁ, নতুন এখানে আপনি ইচ্ছা মতো কিন্তু দিনে 10টা করতে পারবেন। এই ধরেন একটা ভুল হয়েছে আমার এখন দেওয়া, আমি এখন কিভাবে মানে ওইটা করে আবার নতুন করে দিব? সমস্যা নাই, আপনি যদি এটাকে রিসাবমিট করতে চান, সে রিসাব এখানে ক্লিক করে এই যে পাশে বাটনে ক্লিক করে এখানে রিসাবমিট করতে পারেন। আর যদি মনে করেন আপনার ইউআরএলটাই ভুল ছিল, সেক্ষেত্রে হচ্ছে আপনি নতুন করে আবার সাবমিট ইউআরএল-এ যে নতুন লিঙ্কটা এখানে আবার দিয়ে দেবেন। এখানে যে একবারে সব দেওয়া লাগবে তা না, আপনি একটা একটা করেও দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু হায়েস্ট 10টার বেশি দিতে পারবেন না দিনে। এটাই। আমরা গুগলে একবারে দিতে পারি না, না গুগলে গুগলে একটা, হ্যাঁ গুগলে একটা একটা দিতে হয়, বাট বিং হচ্ছে আপনি একবারে দিতে পারবেন, একবারে কপি করে এনে পেস্ট করে দিতে পারবেন। এটাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই সাইট ম্যাপের বিষয়টা গেল। তো এখন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের ব্লগে যদি আমরা যে আমাদের ব্লগটা তো দেখতে এরকম, তাই না? তো আমাদের ব্লগেও আমরা একটা সাইট ম্যাপ অ্যাড করব, যে সাইট ম্যাপের মাধ্যমে ক্লিক করে ইজিলি হচ্ছে আমাদের ব্লগের কবে কি পোস্ট কি করা হয়েছে, কি কি পোস্টগুলো আছে সেগুলো দেখা যায়। এখন সাপোজ ধরি আমাদের এই ব্লগের জন্য একটা ইয়া ছিল, সাইট ম্যাপ ছিল এরকম যে ব্লগের পরে হচ্ছে আপনার এরকম সাইট ম্যাপ ডট এক্সএমএল। আমাদের সাইট ম্যাপটা যদি এরকম আমার ইউজার এসে সাইট ম্যাপে যদি ক্লিক করে এরকম দেখে, সে কি কিছু কিছু আসলে বুঝতে পারবে ঠিক করে? না, মানে সব হিবিজিবি, মানে মাকড়সার মনে হয় হচ্ছে হেঁটে গেছে এরকম টাইপের আর কি। তো এই জন্য আমাদের যাতে ভিজিটররা দেখতে পারে, এবং এটাও একটা প্লাস পয়েন্ট সাইট ম্যাপটা, সেটাও আপনার সার্চের জন্য। আসলে এসইও জিনিসটাকে আমরা যেহেতু এসইও সম্পর্কে অনেকেই নাম শুনেছি বা জানি, এসইও কিন্তু কোনো একটা নির্দিষ্ট টপিক না বা একটা নির্দিষ্ট কাজ না, যেটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে যে আমি ওই পর্যন্ত যদি পৌঁছাতে পারি তাহলেই হচ্ছে আমার এসইও করা শেষ, বা এরকম 10টা ধাপ যদি আমি কমপ্লিট করতে পারি তাহলেই হচ্ছে আমার কাজটা শেষ। এসইও জিনিসটা কিন্তু এরকম না। এসইও জিনিসটা হচ্ছে আপনার কিছুটা অগোছালো টাইপের। আপনার এটা আসলে বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে এসইও করতে হয়। যেমন আপনার ব্যাকলিঙ্ক করে এসইও করতে হয়, আপনার লিঙ্ক পোস্টিংয়ের মাধ্যমে এসইও করতে হয়, ব্লগ পোস্টিংয়ের মাধ্যমে এসইও করতে হয়,
কিওয়ার্ড রিসার্চ একটা এসইওর অংশ, তারপরে যে সাইট ম্যাপ ক্রিয়েট করা এগুলো একটা এসইওর অংশ, ইন্ডেক্সিং এগুলো একটা এসইওর অংশ, তারপরে হচ্ছে কোনো আর্টিকেলের মধ্যে আমার কতগুলো কিওয়ার্ড গেল এগুলো একটা এসইওর অংশ। মানে এসইওটা আসলে অনেক বৃহৎ একটা জিনিস। গুগল সাইটেশনও একটা এসইওর অংশ, তারপরে বিভিন্ন ডিরেক্টরিতে অ্যাড করা একটা এসইওর অংশ। তাই হচ্ছে কি আমাদের বিভিন্ন ওয়ে থেকে বিভিন্নভাবে যেখান থেকে পারবো যে যে ওয়েগুলো আমাদের সামনে আসলে করা পসিবল আমাদের ওয়েবসাইটটাকে আসলে সেজন্য সেটা মার্কেটিং করার জন্য বা সেটা এসইও করার জন্য আমাদের সেই কাজগুলো করতে হবে। এটা এরকম ভেবে থাকলে হবে না যে আমি জাস্ট আমার 10টা ধাপ, এই 10টা ধাপ যদি আমি কমপ্লিট করতে পারি তাহলেই আমার এসইও কাজ শেষ। এটা কিন্তু হবে না। কেন হবে না? সাপোজ আমি যদি এই যে ফুড লিখে সার্চ দিলাম, আজকে আমার সামনে প্রথমে এগুলো তো আসলে গুগল মাই বিজনেসের এগুলো না, এখান থেকে ধরেন আজকে আমার সামনে প্রথম লিঙ্ক উইকিপিডিয়া শো করতেছে, তারপরে শো করতেছে কি কি ব্রিটানিকা না কি যেন একটা, যাই হোক এই সাইটটা শো করতেছে। এখন আপনি 3 দিন পরে এসেও কি যে এই দ্বিতীয় নাম্বারে যে এই ওয়েবসাইটটা দেখবেন এই আশা করাটা আপনার ভুল। 3 দিন পরে এসে এই সাইটটা এখানে নাও দেখতে পারেন, এটাকে 3 নাম্বার 4 নাম্বারেও দেখতে পারেন। আবার সাপোজ দেখেন আমি ফুড লিখে সার্চ দিচ্ছি, আর এই ওয়েবসাইটে কিন্তু জাস্ট এদের ওয়েবসাইটের নামই food.com, কিন্তু তারপরেও কিন্তু সে উপরে আসতে পারে নাই, কারণ এদের এসইওর কাছে সে হেরে গেছে। হয়তোবা আবার 2 দিন পর দেখা যাবে যে এ অনেক নিচে নেমে গেছে, আবার উপরে উঠে গেছে, কারণ এদের প্রতিনিয়ত এদের এসইও চলতে থাকে এদের সাইটে, যার কারণে প্রতিযোগিতা থাকে সব সময় যে কারটা কেউ উপরে উঠাতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝেছি। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই জন্য আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ওই যে সাইট ম্যাপটা আমাদের কি ওয়েবসাইটে অ্যাড করা একটা এখানে এসইওর জন্য অনেকটা হেল্পফুল হয়। এখন আমার ভিজিটর যদি এসে এইভাবে যদি এসে দেখে যে মানে কি হাবিজাবি কিছুই তো বুঝলো না, তাতে তো কোনো লাভ হলো না। আমাদের ভিজিটরদের বোঝার জন্য তাদের মতো করে আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট করতে হবে, যাতে করে সেই সাইট ম্যাপের লিঙ্ক তো সেমই থাকবে, কিন্তু তারা যেন আসলে বুঝতে পারে এই সাইট ম্যাপটা আসলে সাইট ম্যাপ যে রাস্তাটা যে ম্যাপটা সেইটা যেন তারা বুঝতে পারে, এরকম একটা বিষয় তাদের সামনে তুলে ধরতে হবে। তো এই কাজটি করার জন্য যেটি আপনি করবেন, তবে একটু খেয়াল দিয়ে দেখেন, আমরা সার্চ করি যে অ্যাড স্টাইলিশ সাইট ম্যাপ পেজ ব্লগার, এটা যদি যাই তো দেখবেন বিভিন্ন প্রথম যে সাইটটা আছে, আমি প্রথম সাইটটাতেই যাই। প্রথম সাইটটাতে যাওয়ার পরে তারা কি বলতেছে কি যে অ্যাড স্টাইলিশ সাইট ম্যাপ পেজ ইন ব্লগার ব্লগ, অর্থাৎ তারা ওই সাইট ম্যাপটা করার জন্য আমাদের কিছু কোড দিচ্ছে, এই কোডটা যদি তুমি দাও সেক্ষেত্রে তোমার সাইট ম্যাপটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি হবে, ইউজারদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এই কোডটা আসলে কিভাবে ইউজ করবা, সে বলছে কি যে প্রথমে আমাদের এডিট থিমে যেতে হবে, থিমে যাওয়ার পরে যে এই যে দেখেন সার্চ বাই টাইপিং, অর্থাৎ আমাদের যে HTML কোডটা থাকবে সেখানে আমাদের এই লেখাটা সার্চ করতে হবে। এই লেখাটা সার্চ করার পরে আমাদের কি বলছে সেই লেখার আগে অর্থাৎ অ্যাবভ এই যে লেখাটা থাকবে তার আগে আমাদেরকে পেস্ট করতে হবে। কি পেস্ট করতে হবে? এই যে কোডটা থাকবে আমাদের, এই কোডটাকে সেখানে নিয়ে পেস্ট করতে হবে। যদি সেই কোডটা এখানে নিয়ে আমরা পেস্ট করি, তারপরে সেকেন্ডলি আরেকটা কাজ করতে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দেয়, আসলে এইভাবে বললে হয়তো বা বুঝতে সমস্যা হবে। সাপোজ আমি হচ্ছে আমার এই ব্লগারে হচ্ছে আমি করব যে আমার সাইট ম্যাপ অ্যাড করব আমার কাস্টমারদের জন্য, ভিজিটরদের জন্য, যারা ইজিলি বুঝতে পারে। তো এই জন্য আমাকে প্রথমেই যেতে হবে লেআউটে বলতে যে আমার থিমে যেতে হবে। থিমে যাওয়ার পরে এখানে আমরা যে এডিট HTML যেতে হবে, আর যদি আমাদের নতুন যে ভার্সন থাকে সেটার মাধ্যমে যদি যাই তাহলে প্রথম নতুন ভার্সনটাতেই যাই যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এরকম আমরা থিমে ক্লিক করলে কি এইখানটায় আসি না? হ্যালো
জি ভাই। আচ্ছা, এখানে আসি। আর যদি আমরা পুরাতন ভার্সনে যাই সেক্ষেত্রে হচ্ছে এই যে লিগ্যাসি ব্লগার থেকে আমরা পুরাতন ভার্সনে চলে যাই। তো যাওয়ার পরে এখানে জাস্ট এডিট HTML আমরা ক্লিক করব। তো এডিট HTML এ ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছিল আমাকে যে এই লেখাটাকে সার্চ করতে হবে, এই লেখাটাকে সার্চ করতে হবে। এখন এই লেখাটা এই এদের থেকে কপি করা যায় না, অর্থাৎ কপি যদি না করা যায় সমস্যা নাই, আমি একটা টেক্সট ফাইল নিয়ে নেই, টেক্সট ডকুমেন্ট নেই। ওকে, আচ্ছা, এখানে লেখাটা ছিল কি, লেখাটা ছিল হচ্ছে থার্ড ব্র্যাকেট প্রথমে, তারপরে হচ্ছে এটাতে লেস দেন, এটা না, এটা দেন হচ্ছে আপনার স্ল্যাশ বি, তারপরে হচ্ছে আপনার ক্লোন স্কিন। ওকে, তারপর হচ্ছে এটা, এটা লেখার পরে জাস্ট আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে যেটি করতে হবে যে আমাদের সেই এডিট HTML এ যেতে হবে। এখন এই এত কোডের মধ্যে তো খুঁজে পাওয়া আমাদের কঠিন, তাই না? তো এই জন্য আমরা কি করবো এখানে বলেন তো, সার্চ দিব, অর্থাৎ কোনো একটা সাদা জায়গায় আমি এটা ক্লিক করে দেন সার্চের জন্য কন্ট্রোল F এ ক্লিক করব। দেখেন এখানে সার্চ একটা বাটন আসছে, মানে ব্ল্যাঙ্ক একটা বক্স আসছে। তো এখানে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব ওই লেখাটা যেটা আমরা ওখান থেকে কপি করলাম বা লিখলাম। দেন আমি যদি ইন্টারে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাকে 2400 নাম্বার লাইনে আমাকে খুঁজে দিল। 2400 লাইন, এই লাইন যদি এমনি আমরা খুঁজতে চাইতাম মানে সারাদিন লেগে যেত না খুঁজতে খুঁজতে। তো আমরা কি করলাম, জাস্ট সার্চ করে এখানে আসলাম। এখানে আসার পরে এরপর দেখেন কি বলছে যে এই যে কোডটা আছে এই কোডটাকে আমাদের পেস্ট করে দিতে হবে তার আগে। তা আমি হচ্ছে আমার সাইটটাকে এখান থেকে কপি করে নেই, লেখাটা কপি করলাম। কপি করার পরে এই যে আমার লাইনটা ছিল এর আগের লাইনে আমাদের একটা ইন্টার যদি দেই, এটা আগের লাইনে একটা ব্ল্যাঙ্ক একটা লাইন আসলো, এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম, এই যে লেখাটা পেস্ট করে দিলাম। এতটুকুই হচ্ছে আমার এইখানের কাজ। দেন হচ্ছে আমি আগে করি, দেন হচ্ছে আপনাদের হচ্ছে এক এক করে দেখবো না করতে পারলে। দেন হচ্ছে আমি এটা করার পরে আমি সেভ করে দিব এই কোডটাকে। তো সেভ করে দেওয়ার পরে আবার এখানে সেভ হয়ে গেছে। এখন যেটি আমাকে করতে হবে সেটি হচ্ছে কি বলছে থার্ড স্টেপে, যে আমাদের একটা পেজে যেতে হবে। পেজে যেয়ে সে পেজে এখানে এই HTML কোডটাকে আমাদের পাবলিশ করতে হবে। তো আমরা জানি পেজে কিভাবে যাওয়া যায়, যে পাশেই থাকে অপশন পেজ, পেজ থেকে কি নিউ পেজ। তো নিউ পেজে যাওয়ার পরে এখানে আসলে আমরা নাম দেব কি আমাদের পেজের, অবশ্যই সাইট ম্যাপ। তো সাইট ম্যাপ দেওয়ার পরে এখানে দুইটা অপশন থাকে দেখেন, একটা হচ্ছে কম্পোজ আর একটা হচ্ছে কি HTML। তো আমরা কম্পোজটাকে কখন ইউজ করি, যখন স্বাভাবিক আমরা কোনো লেখা শুরু করি। বাট আমরা যদি এখানে কোনো HTML দিতে চাই সেক্ষেত্রে আমাদের HTML কোডের জন্য এখানে HTML ফরম্যাটে যেতে হবে। দেন এখানে যে লেখাটা থাকবে এটাকে কেটে দেব, কেটে দিয়ে এখানে জাস্ট আমরা এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করে নিয়ে আসব। কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আর কোনো কাজ নেই, জাস্ট আমরা এখানে এরকম আসতে পারে যে ইরর দেখাতে পারে, সেক্ষেত্রে এটাকে জাস্ট ডিসমিস করে দেবেন, এটা নিয়ে টেনশন করতে হবে না। দেন হচ্ছে এখানে পাবলিশ করে দিবেন। মোটামুটি আমাদের পাবলিশ হয়ে গেল। এখন যদি আমি আমার ইয়েটা দেখতে চাই যে পাবলিশ তো হলো, আচ্ছা আমার ভুল মনে হয় অলরেডি ধরে ফেলছে, আমার ছবি আসেনি তাই নাকি, না এটা আমারটা না, সমস্যা নেই। আমারটাও যে আপনাদের কতজন ছিলেন সেটা দেখা যাচ্ছিল না তাই। ওকে, আমার কি শোনা যাচ্ছে?
জি ভাই। তো আমরা কি করব এখানে জাস্ট এই লেখাটা এটা তো কপি করলাম, পেজে তো পাবলিশ করলাম তাই না? হ্যাঁ, এখন এই পেজটাকে আমাকে দেখতে হবে আসলে কেমন দেখা যায়। তো আমি যদি ভিউতে যাই, দেখেন আমার সাইট ম্যাপটা এরকম দেখাচ্ছে। এটা কি একটা ভিজিটর এসে কি এটা বুঝতে পারবে না যে আমার কি কি পোস্ট আছে এবং সে পোস্ট কবে হচ্ছে আমার আপলোড করা হয়েছে এবং এটা কোন লেভেলের মধ্যে আছে? এরকম যদি 100টাও থাকে 100টা লিস্ট দেখে কি সে দেখতে পারবে না? বুঝতে সুবিধা হবে না? এখন যেটা হয় যে আমি যদি এরপর ওই যে কোনো একটা ইয়ার উপরে ক্লিক করি, আমি সেই পোস্টে ডিরেক্টলি চলে যেতে পারবো। এখন এটা কিন্তু আমার এই ওয়েবসাইটে কোথাও কিন্তু এই জিনিসটা আসলে শো করতেছে না, কারণ আমি তো এখানে কোনো কিছু জায়গায় আমি লিঙ্ক আপ করাই নাই। তো আমাকে কি করতে হবে? লিঙ্ক আপ করাতে হবে। তো যেহেতু আমাকে লিঙ্ক আপ করাতে হবে, সেহেতু আমাদের এই যে ভিউ করে যে আমরা আসলাম, যে এখানে যে ভিউ করে যে আসলাম আমাদের পেজটাতে, এই পেজে জাস্ট লিঙ্কটা আমাদের লাগবে। লিঙ্কটা কপি করব। তো লিঙ্কটা কপি করে আমি কি করব বলেন তো? সবাই কি ঘুম পড়ছেন নাকি? লেবেলিং করব। আচ্ছা, এটা কপি করার পরে আমাদের যে কোনো একটা লিংক লিস্টের মধ্যে তো আমরা অ্যাড করে দেব, তাই না? যেরকম করে হচ্ছে আমাদের এখানে যেমন আমরা চাইনিজ রেসিপিতে ক্লিক করলে যেতাম, মেক্সিকান রেসিপিতে ক্লিক করলে যেতাম, বা আমরা নিচে যদি কন্ট্যাক্ট আস বা প্রাইভেসি আছে, যদি প্রাইভেসি পলিসিতে যাই, একটা পেজ আমাদের নিয়ে যায়, তো এরকম তো আমাদের এটাকে একটা জায়গায় লিংক লিস্ট করে দিতে হবে। সেটা আপনি যেখানেই দিতে পারেন। তো আমি এটাকে দেবো হচ্ছে নিচে, কারণ এই ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে আমি আসলে রাখতে যাচ্ছি। তাহলে কি করতে হবে? আমার লেআউটে যে তারপর তো লিঙ্ক লিস্টটাকে চেঞ্জ করতে হবে, তাই না? যেটা আমরা প্রথম দিকে করেছিলাম। তো এজন্য আমাকে যেতে হবে প্রথমে নিউ ইয়াতে যাই, যেটা আপনারা অভ্যস্ত। হ্যাঁ, প্রথমে আমাকে যেতে হবে লেআউটে। লেআউটে যাবার পরে আমার লিংক লিস্ট যেহেতু নিচের দিকে দিতে যাচ্ছি, সেহেতু হচ্ছে ওটা হবে হচ্ছে এইখানটায়, এই যে ইম্পর্টেন্ট লিংক। এখানে যদি আমি এডিট করি, তাহলে আমি নতুন একটা সাইট অ্যাড করব। সেটা কি? সাইট ম্যাপ। সাইট ম্যাপ দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দেব আমাদের ওই লিংকটা, দেন অ্যাড করে দিলাম। তারপর আমি চাচ্ছি সাইট ম্যাপটা নিচে থাকুক, তাই আমি অ্যারোতে ক্লিক করে এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এইগুলো সবগুলো তো বড় হাতের, তাহলে এটাকেও বড় হাতের দিয়ে দিয়ে, আর নাহলে সুন্দর লাগবে না। SITE সাইট ম্যাপ। ওকে, সেভ। ওকে, দেন হচ্ছে সেভে ক্লিক করে দিলাম। এখন যদি আমার ওয়েবসাইটে আমি আবার নতুন করে আসি, যদি নতুন করে আসি, দেখেন এই যে আমার হোম পেজ থেকে আমি যদি নিচের দিকে আসি, দেখেন সাইট ম্যাপটা কি অ্যাড হয়েছে না? তো সাইট ম্যাপে যদি এখন আমি ক্লিক করি, তাহলে কি আমার সাইট ম্যাপে কি দেখাচ্ছে না আমার কোথায় কি আছে, কোন লেভেলের মধ্যে, কবে পোস্ট করা হয়েছে, সবকিছু আছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আপনারা একটু করে দেখেন, আমি একটু দেখি। ভাই আমি স্ক্রিনটা একটু শেয়ার দেই, আমি কোড পর্যন্ত করছি, পরে আর আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। আপনারা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ইন্টার দেন। পুরোটা কি লেখা হয়েছে আপনার? হ্যালো, হ্যালো,
শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা শোনা যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা, আপনার হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার পুরোটা কি লেখা হয়েছে? বির পরে তো বোধহয় কোলন আছে, আপনি সেটা দেননি। আমি তো ইয়েতে অ্যাডমিশন কি কোলন আলাদা করে নিয়ে কপি করে দিতে হবে না, এখান থেকে দিয়ে দিব? ওইখান থেকে দিয়ে দেন, কোথায় কোলন আছে সেটাকে দেখে নেন। বির পরে হ্যাঁ ঠিকই তো আছে। বির পরে কি কোলন দিছেন? হ্যাঁ আচ্ছা, ছোট তো দেখা যায় না। আচ্ছা, এবার সার্চ দেন, ইন্টার চাপ দেন। ইন্টার কিছু হয় না এরকম কি? আপনি তাহলে ভুল লিখছেন। আপনার পরে একটা অ্যারো চিহ্ন আছে, দেখেন, সেটা দেননি। আচ্ছা, দেখি। হ্যাঁ স্ক্রিনের পরে আছে। আচ্ছা, ওইটা কপি করেন, ওইটা কপি করেন, ওইটা পুরোটা কপি করেন। এটা? হ্যাঁ, কপি। এবার আবার এই ভিতরে যে আপনার এডিটের মধ্যে একটা ক্লিক করেন এক জায়গায়, ভিতরে ভিতরে আর একটু ভিতরে। হ্যাঁ, এবার আবার কন্ট্রোল এফ দেন। বুঝতে পারি না ভাই কি বলছেন। আবার কন্ট্রোল এফ এ ক্লিক করেন একসাথে। আচ্ছা এইখানে দিবেন, আপনি মনে হয় ক্লিক করছিলেন বাইরে, হ্যাঁ বাইরে। এখানে পেস্ট করেন। ইন্টার দেন, খুঁজে পাইছেন? হ্যাঁ এই যে। এখন ওই আগের লাইনে ওই ওই যে আপনার থার্ড ব্র্যাকেটের আগে একটা ক্লিক করেন, কেটে যায় না জানি ওইখানে না, কিছু জন্য কেটে না যায়, তাহলে কিন্তু পুরো শেষ হয়ে যাবে। আপনার থার্ড ব্র্যাকেটের আগে ওই যে যতটুকু আপনি লিখছেন তার আগে ক্লিক, হ্যাঁ ক্লিক করেন। জি ভাইয়া। ক্লিক করছেন? হ্যাঁ এন্টার দিব। আচ্ছা, এন্টার দেন। বা নাম না তো নিতে। আপনি তো ক্লিক করা হয় না, এটা ক্লিক করেন। ভাইয়া ক্লিক তো করছি। ও, আপনার ক্লিক হয়নি, আপনি একটু ডান পাশে আগায় দেন, বা উপরের লাইনটাতে দেন, ওই সেকেন্ড ব্র্যাকেটের পরে। কি দিতে পারতেছেন না? ভাই আমার এইখান থেকে তো আমি ক্লিক করতেছি কিন্তু হইতেছে না তো কিছু। আপনি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ক্লিক, সামনে ক্লিক করেন। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের বাইরেই ক্লিক করছি, যে এই যে আমার কার্সারটা দেখা যাচ্ছে না, এইখানেই ক্লিক করছি। আচ্ছা, তাহলে একেবারে সাদা জায়গায় ক্লিক করেন, এমনি বাইরে ফাঁকা জায়গা, হ্যাঁ করেন তো। ক্লিক হয়? না আচ্ছা, ক্লিক যদি না হয় তাহলে আবার ওই ইয়াতে যান, ওই যে সার্চ করলেন না, ওইখানে এন্টার করেন। এইখানে তো ক্লিক হয়েছে। এখন এন্টার দেন আবার। এই যে উপরে আসছে। হ্যাঁ, এখন একটু উপরে যান হালকা। আচ্ছা আচ্ছা, ইন্টার কতগুলো আসছে দেখছেন আপনি? তখন তো দিতেই আসছিলাম। আচ্ছা, এখন ক্লিক করেন। এটা কি আপনি পেস্ট করছেন অলরেডি নাকি? না ওই যে ওইখান থেকে যে আপনি একটা টেক্সট ডকুমেন্ট থেকে নিয়ে যে এখানে দিয়ে সার্চ দিলেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এখন হচ্ছে আপনার ইয়াতে যান, ওই ওই আগের ট্যাবটাতে যান যেখানে কোডটা লেখা আছে, হ্যাঁ এটা কপি করেন। কপি করেন। এবার হচ্ছে ওই ট্যাবে যান, এখানে একটা ক্লিক করে পেস্ট করে দেন। এখানে এন্টার, এই যে মাঝখানে খালি জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আপনি যেটা করবেন, সেভ করে দেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি যাবেন আবার আগের জায়গাতে যান, আগের ট্যাবে যান, হ্যাঁ। দেন হচ্ছে এইটা কপি করেন। হ্যাঁ, কপি।
ওকে, দেন হচ্ছে আপনি যাবেন যে ইয়াতে, আপনার পেজে যান, এখানে কিছু না, পেজে যান, পেজে ক্লিক করেন। ইয়েতে যাব হোম পেজে। না 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 না, এখানে পেজ, পেজ দেখেন, পেজ লেখা আছে বাম পাশে। এবার নিউ পেজে ক্লিক করেন। ওই যে উপরে নিউ পেজ আসছে, হ্যাঁ। দেন হচ্ছে আপনি পেজের টাইটেল দেন একটা, সাইট ম্যাপ, যেহেতু আমরা সাইট ম্যাপ করতেছি। এখানে পেস্ট করে দিব। না এখানে না, HTML এ যান আগে, HTML মোড, এটা কেটে দেন। এখন পেস্ট করেন। এবার ওই ডিসমিস করে দেন এটাকে, এবার পাবলিশ করে দেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি ইয়াতে যান, এটাকে ওই যে ভিউতে যান, ভিউ মানে ওই সাইট ম্যাপের ওখানে কার্সারটা আনেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ওইটা কি করতে পারছিলেন?
ভাইয়া লেআউটে আসছি, ওটা তো ওইখানে এই যে করছিলাম পরে লেআউটে আসছি। আচ্ছা পেজে আসেন। ভাইয়া পেজ থেকেই তো পরে লেআউটে আসলাম। আচ্ছা আচ্ছা আপনার পেজের ইয়াটা করেন, ওই যে লিঙ্কটা কি ভিউ করছিলেন, যেটা ইয়ে করছেন, হ্যাঁ ভিউতে ক্লিক করেন। এই তো ভাইয়া ভিউতে ক্লিক করেন, ওইটার উপরে কার্সার যান, ওই ভিউ দেখেন, ভিউ ওইটার নিচে 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 নিচে, ওখানে না, ওই সাইট ম্যাপের নিচেই কার্সারটা নেন। হ্যাঁ ওই যে ভিউ ভিউ, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা তার মানে হচ্ছে আপনার পাঁচ, ক্লিক করছি। হ্যাঁ দেখেন পাঁচটা হচ্ছে আপনি ওই করে একটু চেঞ্জ করে ফেলছিলেন মেবি, যার কারণে আপনার কিন্তু বর্ডারটা শো করে নাই, দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে ওইখানে এডিটে যে মেবি আপনি ওই যে, ভাই একটা ভুল হয়েছিল বল কেমন? হ্যাঁ এখন এই একটু ভুলের জন্য চেঞ্জ। একটা ভুল হয়েছিল পরে ওই জন্য। আচ্ছা তো এটা কি কাটা যাবে না? না, এইটা ওইখানের ভুলের বিষয় না, এইখানে হচ্ছে আপনার সাইটের ভিতরের ভুলের বিষয়। আপনি যখন এডিট করতে গেছেন তখন যেন কি যেন কেটে ফেলছেন, HTML যে কোড এডিট করতে গেছেন না, তখন কি যেন কেটে ফেলছিলেন, এটা CSS এর একটা পার্ট, যার কারণে হচ্ছে আপনার এটা আসছে। সমস্যা নেই, আপনি এখন যেটা করবেন এই আমি ইউআরএল একটা না, ইউআরএল এর ভুলের ক্ষেত্রে সমস্যা নাই, ওটা পরবর্তীতে আবার সাবমিট করে দেবেন, ওটার সাথে এখানে সমস্যা নেই, ওটার সাথে এটার সাথে কানেকশন নেই, ঠিক আছে? এখন যেটা করবেন এই যে ইয়াটা আপনার লিংকটা কপি করেন, এটা হ্যাঁ লিংকটা কপি করেন। কপি করার পরে এখন হচ্ছে আপনার লেআউটে যান। সাপোজ আপনি ধরেন উপরেই দিতে যাচ্ছেন, তাই না? আপনি ধরেন উপরেই দিতে যাচ্ছেন, তো সেহেতু লেআউটে যাবেন, তারপরে হচ্ছে যাবেন পাশে যান, ওইখানে লিংক লিস্ট আছে দেখেন, মেইন মেনু, হ্যাঁ এডিটে যান। হ্যাঁ এখানে যাওয়ার পরে আপনি নতুন এখানে অ্যাড করেন যে হচ্ছে সাইট ম্যাপ। আচ্ছা বাকি সবাই কি করছেন? মাসুর ভাই শুনতে পাচ্ছেন? পেস্ট করে দেব এখানে ভাই। হ্যাঁ পেস্ট করে দেন। ভাই লিংকটা কি এখানে শুনতে পেস্ট? পাচ্ছেন? হ্যাঁ পেস্ট করে দেন। আপনি কি করছেন এটা? আমি করেছি, এখন লিংক লিস্ট খুঁজছি, আমার থিমে তো লিংক লিস্ট নাই, ওই খুঁজছি। লিংক লিস্ট যদি না থাকে আপনি আসলে কোথায় দিবেন সেটা বুঝতেছেন, তাই না? আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া এখন কি আমি কি আপনার ওই যে হোম কন্টাক্ট ওইগুলোর সাথে দিয়ে দিব নাকি? হ্যাঁ ওখানে দিয়ে দিতে পারেন। ভাইয়া হ্যাঁ আপনি এখন ওই হোমে গিয়ে রিফ্রেশ দেন, তাহলেই দেখতে পারবেন। রিফ্রেশ দেন ব্লগে যে, এখানে তো উপরে যান, উপরে উপরে। আচ্ছা তুষার ভাই, নিউ সাইট দিলাম হচ্ছে সাইট ম্যাপ, এর নিচে যে নিউ সাইট ইউআরএল, ওইখানে কি লিংকটা দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার যেটা হয়েছে ওইখানে এই যে স্মৃতি আপু, আপনি হচ্ছে ওইখানে অ্যাড করেন না, আপনি জাস্ট লিংকটাই দিয়ে রাখছেন। আবার ওইখানে যান, আপনি জাস্ট লিংক দিছেন বাট অ্যাড করেন নাই। আবার কপি করব। কপি করা লাগবে না, কপি আপনার আছে, আপনার ইয়েতে যান, ড্যাশবোর্ডে যান, লেআউটে যান, লিংক লিস্টে যান। এখানে দেখেন আপনার সাইট ম্যাপ কি অ্যাড হয়েছে? হয় নাই, কারণ আপনি অ্যাড লিংকে ক্লিক করেন নাই। সো এখানে সাইট ম্যাপ লেখেন, ওকে পেস্ট করে দেন। ওই HTTPS ওইটা কেটে দেন আগে, দুইবার HTTPS হলো তো, ওইটাকে এডিট করেন আবার। পুরোটা কেটে দেন, পুরোটা কেটে, হ্যাঁ বা ওইখান থেকে কেটে নিতে পারেন, হ্যাঁ দেন সেভ করে দেন। ওকে আচ্ছা এইখানে হচ্ছে আমি একটু কথা অ্যাড করতে চাই। মাসুদ ভাই আপনার কি হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, বাকি আর সবার কি হয়েছে? হ্যাঁ আসছে।
আচ্ছা যাই হোক, যেটা বলার যে এখানে আপনারা প্রথম থেকে কারা কারা মিসিং ছিলেন, মানে হচ্ছে ক্লাসগুলো আসলে ওইভাবে কন্টিনিউ করতে পারেননি বা একটু বুঝতে সমস্যা, এরকম এরকম কারো কোনো প্রবলেম আছে? যেমন হচ্ছে নূর মোহাম্মদ নাবিল ভাই আছেন, বা এরকম আর কি কেউ আছেন যারা হচ্ছে প্রথম দিক থেকে ক্লাস করতে পারেনি, এখন একটা সমস্যা হচ্ছে এই টাইপের? এটা কি আপনি নতুনদেরকে বলছেন যারা মাঝখানে জয়েন করলো? হ্যাঁ, আমি সবাইকে বলতেছি, কারণ আমি চাচ্ছি যাদের একটু পিছনে সমস্যা আছে, যেমন একেবারে শুরু থেকেই যারা হয়তো বা কন্টিনিউ করতে পারেনি বা কোনো সমস্যা, আমি তাদেরকে হয়তো রাতে 1-1.5 ঘন্টা একটু তাদেরকে নিয়ে আর কি বসতাম, যে পিছনের বিষয়গুলো হচ্ছে মেকআপ করার জন্য, আমি এই জন্য আর কি বলতেছি। যেমন এখানে ইসরাত আপু আছে, তারপরে নাবিল ভাই আছেন, তো এর জন্য এরকম যদি আপনারা মনে করেন যে যে আপনারা জয়েন করতে চান, পিছনের বিষয়গুলো আসলে আমি জাস্ট মোটামুটি একটা রিভিউ দিব, হয়তো বা ওইরকম ভাবে একটা ডিটেইলসে যাওয়া হবে না, কিন্তু মোটামুটি ভাবে আচ্ছা একটা ভাইয়া। রিভিউ দিব। হ্যাঁ হ্যাঁ বলেন। রিভিউ দিলে ভাই আমি দেখবো, আচ্ছা আচ্ছা, তো এরকম আমি হচ্ছে- দেখবো, তো আমি তাহলে ক্লাসটা করব। তো এই জন্য হচ্ছে এরকম যারা আছেন তাদেরকে আমি রাতে একটা ইয়ে দিব, টাইম দিব, সে সময় আপনারা জয়েন করবেন, ঠিক আছে? মানে সেখানে হচ্ছে আমরা জাস্ট পিছনের বিষয়গুলো হচ্ছে পিছনে যারা কয়েকজন পড়ে গেছেন তাদের জন্য আসলে ইয়াটা করবো আর কি। ভাই আমার তো ওয়েবসাইট, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ভাই ওয়েবসাইটের ব্লগের কাজগুলো ভাই আমার কিছুতেই মাথায় আসতেছে না, বুঝতেছি না যে কি করবো। মানে এই এক ব্লগিং দুইটা ক্লাস ব্লগিং এর এটা মানে আপনার কাছে কঠিন মনে হচ্ছে? কারণে হ্যাঁ ভাই, এটা আবার একটু রিভিউ করতে হবে। আচ্ছা আমি ভিডিওগুলো দেখি আজকে, আপনি ভিডিওগুলো দেখেন, আমি ক্লাস নাই, একেবারে কালকে সারাদিন দেখবো, দেখে ইজিলি, কিন্তু আসলে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ থেমে থেমে কিন্তু আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আসলে বুঝতে পারেন কি না, তো সেটা যদি আসলে না বলেন সেটা কিন্তু সমস্যা। একটা ভাই ভিডিওগুলোতে খুব প্রবলেম করতেছে, বুঝছেন? আচ্ছা, ভিডিওগুলো এখন আমি কি করতে পারি, এটা আপনারাই সলিউশন বলেন। এটা কি আপনি ডাউনলোড করে দেখছেন? মানে আমি তো এই যে কিছু কিছু জিনিস মানে হয়তো আমি রিভাইজ করি বা দেখি, মনে করেন যে চলতে চলতে এই যে আটকে গেল 1 ঘন্টা 2 ঘন্টা, ও আচ্ছা, আপনি কি ফুল ডাউনলোড করে নিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটা লোড করতে আপনি কি ফুল স্ক্রিন দিয়ে দেখেন? হ্যালো, না, ফুল স্ক্রিনে দেখি না। আচ্ছা, এটা আমি এই প্রবলেমটা দেখছি, যদি ফুল স্ক্রিন দিয়ে দেখা হয় সেক্ষেত্রে একটু সমস্যা হয়, বাট যদি হচ্ছে ওই যে স্বাভাবিক যে স্ক্রিনটা থাকে সেই স্ক্রিনে তো প্রবলেমটা হওয়ার কথা না, যদিও হয় তাহলে আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেন, মেবি ওয়াইফাই তে আছেন আপনি, সো আপনি যদি ডাউনলোড করে নেন সেক্ষেত্রে মনে হচ্ছে প্রবলেমটা সলিউশন হওয়ার কথা আর কি। কি বলেন? কি ভাই ডাউনলোড করলে কোনো ডাউনলোড করে সমস্যা হয় নিতে না? হবে, কারণ হচ্ছে আগে প্রবলেম ছিল না, ইদানিং প্রবলেম করছে এটা। আচ্ছা আচ্ছা, এখন আগে ডাউনলোড করলে ভাই কোনো সমস্যা হয় না? আচ্ছা আচ্ছা, সেটাই, কারণ আগেও যতটুকু লেন্থ হতো বা হচ্ছে আমি যে সফটওয়্যার ডাউনলোডটা করতে চাই নাই, হচ্ছে গিয়ে ওই ড্রাইভ থেকে নামাবে তো কোনো ভাইরাস ঢুকে যেতে পারে পিসিতে, এই কারণে ডাউনলোড করতে চাই নাই, কিন্তু এখন তো করতে হবে। যেহেতু ড্রাইভ থেকে গুগল একটা ড্রাইভ জিনিস ইউজ দেখলাম যে করতেছে না, যেহেতু আমি তো হ্যাঁ বলেন। আর কোনো কোনো ভিডিওতে দেখলাম যে এমনিতে ওপেন হয় না, ডাউনলোড করতে হয়, কিন্তু আইডিএম দিয়ে যে ডাউনলোড করতে দেখা যায় দিস ক্যান বি ভাইরাস বা এরকম একটা কিছু। এটা কি ডাউনলোড করলে কি আমার কি ভাইরাস চলে আসবে নাকি এটার সাথে? এখানে যেহেতু আমি নামাতে গেলে ভাইরাস আসতেই আমি পারে। এখানে বিষয় যেটা সেটা হচ্ছে আমি যে ফাইলগুলো আপলোড করতেছি সেটা তো জাস্ট একটা ভিডিও ফাইল, তাই না? তো এখানে তো আদার্স কোনো কিছু দেওয়া হচ্ছে না, আর যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে গুগলেরই একটা প্ল্যাটফর্ম, তো এখানে সম্ভাবনা নাই, কিন্তু তারপরে আসলে নাই যে বলা যায় না, আসলে একটা কনফিউশন তো থাকেই। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আমার জানা মতে স্লো ইয়াতে যদি দেখা যায় তাহলে তো হচ্ছে ইয়া করার কথা না ড্রাইভে, যদি তারপরও করে আসলে সেক্ষেত্রে আপনারাই বলেন কি করা যায়। আপনার আবার রেজুলেশন কমিয়ে নিলে তখন হচ্ছে গিয়ে আমরা যে কাজগুলো করি ওই ভিডিওগুলো হেভি হয়ে যায়। হ্যাঁ সেটাই। ভাই হ্যাঁ বলেন।
তুষার ভাই, হ্যাঁ নাবিল ভাই আপনি বলেন। আমি হচ্ছে ওই আপনার ড্রাইভ থেকে ভিডিওগুলো যখন ডাউনলোড করতে গেলাম, হ্যাঁ আমার ল্যাপটপ হচ্ছে ওই লকিং একটা লেখা আছে, অটোমেটিকলি শাটডাউন হয়ে যায়। বুঝতে পারিনি, আবার একটু যদি বলেন। হ্যালো। মানে হচ্ছে আমি যখন ওই যে আপনার ড্রাইভ থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে যাই আপনার হ্যাঁ। ক্লাসে, হ্যাঁ তারপর তখন হচ্ছে ল্যাপটপে লকিং লকিং একটা লেখা আসে আর ল্যাপটপ শাটডাউন হয়ে যায় automatically। এটা হওয়ার কারণ তো আসলে কি বলবো, আসলে ডাউনলোড না করে কি ভিউ করা যায় না? জি ভাই, ভিডিও দেখতে গেছিলাম, তারপরে দেখা গেছে ল্যাপটপ শাটডাউন হয়ে গেছে। ভাই কিছু কিছু ডাউনলোড না করে মানে সবগুলো দেখা যায়, হঠাৎ দুই একটা ডাউনলোড ছাড়া দেখা যায় না। আসলে এই প্রবলেমটার সলিউশন আমি কি বলবো, মানে আমার জানা নাই। এরকম তো হওয়ার কথা না, কিন্তু তারপরও যদি হয় সেটা কি বলবো। আদার্স কি কোনো উপায় আছে যে আপনাদের কাছে ভিডিও দেওয়ার মতো? আচ্ছা ভাই, ক্লাসগুলো সরি ভাই হোয়াটসঅ্যাপে কি দেওয়া যায় না, হোয়াটসঅ্যাপ গ্রুপে? এখানে ইয়েতে হচ্ছে যে ভাই, প্রায় কি করতে পারেন তো? না, না, এত বড় ভিডিও WhatsApp 500 গ্রুপে ভিডিও তো 5-6 মেগাবাইট। তো এটা দেওয়া তো আসলে লোড আমার মতে 75 এমবি বেশি দেওয়া যায় না মনে হয়। এটা আচ্ছা ভাই ভাই। ভিডিওগুলো ড্রপবক্সে দেওয়া যায় না ভাইয়া? ভাই হ্যাঁ বলেন। হোয়াটসঅ্যাপে ভাই ক্রপ তুষার ভাই, হ্যাঁ বলেন। তুষার ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, ওই বলেন। ই করতে পারেন, একটা মানে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে দিয়ে দিতে পারেন। এখন ইউটিউব চ্যানেলটা হচ্ছে দেওয়া একটা নিষেধ আছে। ইউটিউব চ্যানেল channel ক্রিয়েট কেন করে হবে? এটা ইউটিউব একটা চ্যানেলে Dropbox আপলোড দিয়ে করতে দিবি। পারেন। ইউটিউব চ্যানেলে দেওয়া নিষেধ আছে, না এটা মানে হচ্ছে আপনি সমস্যা। আনলিস্টেড করে রাখবেন। ও না ভাই, আনলিস্টেড করে রাখলে তো কেউ পাবে না, পরে আপনি আমাদেরকে লিংক দিলে আমরা শুধু ওই ভিডিওটা দেখতে পারবো। আনলিস্টেড করলে আপনি কিভাবে পাবেন? ভাই যদি আমাকে লিংক দেয়, লিংক দিলে আমি ওই লিংক থেকে পাবো। কারো প্রবলেম হচ্ছে না। উনি যদি প্রাইভেসি সেটআপ দিয়ে রাখে, আপনি তো ওই লিংকে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে বা আপনাকে ওটা ওপেন পাবলিক করতে হবে। সেক্ষেত্রে এখানে মনে হয় কি কোনো আদার্স যেরকম হয় ড্রাইভে যে বিষয়টা হয় যে কাউকে নির্দিষ্ট কয়েকটা ইমেইল ইউজারকে কানেক্ট করে দেওয়া, তো এরকম কি কোনো ওয়ে আছে কিনা আপনাদের জানা আছে? এইটা নাহলে আমি আজকে দেখবো না যে ড্রাইভে যেরকম নির্দিষ্ট কয়েকজনকে অথরাইজ দেওয়া হয় যে এই 5 জনই শুধু দেখতে পারবে, অন্য কেউ যদি লিংকে ক্লিক করে ঢুকতে পারবে না। তো এরকম যদি ইউটিউবে থেকে থাকে তাহলে আমি আজকে দেখবো না, যদি থেকে থাকে তাহলে আপলোড করার ট্রাই করবো। কিন্তু মোটামুটি 20টা ক্লাস হয়ে গেছে তো, আচ্ছা ট্রাই করবো, ঠিক আছে। আমি ট্রাই করে দেখবো যে আপনাদের আসলে আনলিস্ট করে রাখার পরে যদি আপনাদেরকে আর মেইল নাহলে ড্রপ বক্সে দিতে পারেন। ড্রপ বক্সে তো সবাই সুন্দরভাবে দেখতে পাবে। ড্রপ বক্সে দিলে আচ্ছা ড্রপ বক্সে আবার আমি যে প্রবলেমটা ফেস করলাম যে স্বাভাবিক 5 মেগাবাইটের একটা কোনো ফাইল আপলোড করতে অনেক সময় নেয়, যেটা আমার এই যে এই ড্রাইভে হচ্ছে হাইয়েস্ট 5-7 মিনিট সময় নেয় 500-600 মেগাবাইটের ফাইলগুলো। কিন্তু আচ্ছা দেখি, আর যদি ইউটিউবের ওইটা হয় তো বেটার হয়, আর যদি না হয় তাহলে ড্রপ বক্স বা আদার্স দেখি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা তুষার ভাই, আমার স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ আপনি শুনে বলেন। সেটা হচ্ছে হলো কি, আমার এই যে লোগোটা কি একটু এই পাশে আনা যায়? লোগোটা সরানোর কি কোনো ওয়ে আছে? যে মনে করেন এখানে আনলাম। আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আপনাকে ইন্সপেক্ট করেন, আগে একটু ইন্সপেক্ট করেন দেখি। এই জন্য রাইট বাটন ক্লিক করেন। আপনার থিমটা তো আপনার সাথে খুব মানানসই হয়েছে, মানে আপনার সাথে বলতে আপনার টপিকের সাথে। আচ্ছা সো আপনি উপরের ওই কর্নারে ক্লিক করেন, ওই যে অ্যারো বাটনে। আচ্ছা এরপরে হচ্ছে আপনি উপরে ইয়া করেন, ওই যেখানে আপনার যেটা চেঞ্জ করতে যাচ্ছেন আপনার ইয়া নড়তেছে না, হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি যেটা চেঞ্জ করতে যাচ্ছেন ওইখানে নেন, ওইটা কার্সারটা ওইখানে নেন, যে যে জায়গাটা আপনি উপরে উঠান আপনার কার্সার। না না ওইভাবে সরাতে হবে না, জাস্ট
আবারও ক্লিক করেন, এই অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করেন, হ্যাঁ, দেন হচ্ছে আপনার মাউসের কার্সারটা ওই সেই আর কোন ওইখানে চলে যান, করেছে উপরে যান, উপরে মাউস নিয়ে আপনার ক্লিক করলে হবে না, আপনি জাস্ট প্রথমে হচ্ছে ওইখানে ক্লিক করে ওই অবস্থায় চলে যাবেন। আচ্ছা, এবার একটু সাইড উপরে আপনি আমি এখানে তো ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম। হ্যাঁ, তারপর উপরে চলে যান, যেটা চেঞ্জ করতে যাচ্ছেন। আচ্ছা, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দেই, ঠিক আছে? আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই কিভাবে করবেন। আপনি একটু স্ক্রিনটা অফ করেন। আচ্ছা হ্যাঁ করছে। আচ্ছা, ওকে। সাপোজ হচ্ছে আমি আমার এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, তো হ্যাঁ, এর দেখা জন্য যাচ্ছে। আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, দেন আমি এখানে এটা ক্লিক করলাম, অ্যারোটা ক্লিক করার পরে দেখেন আমি তো সরে আসলাম, এখানে হ্যাঁ। ক্লিক করার পরে আমি মাউসটা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা তো এখানে নিয়ে আসার পরে আমি এখানে যদি ক্লিক করি আমার এটার ইয়েটা লিঙ্কটা বের হয়ে আসলো এখানে। তো আপনি যেটা করবেন, আপনি তো সাইডে নিতে যাচ্ছেন, তাই না? তো সাইডে নেওয়ার জন্য আমি যদি আমার এই লোগোটাকে এই সাইডে নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ আমাকে যেটা করতে হবে, ডিসপ্লে ব্লক বর্ডার কালার লাইন লেন্থ প্যাডিং। আপনি উপর নিচে করতে যাচ্ছেন? না না, আমি জাস্ট একটু বাম সাইডে চাপাবো। আচ্ছা, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, টেক্সট শ্যাডো, আউটলাইন, প্যাডিং 0, বর্ডার হাইট, ডিসপ্লে পজিশন। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ যাচ্ছে ভাই। আচ্ছা, এখন আপনার স্ক্রিনটা একটু যান, হ্যাঁ যাচ্ছে। আপনার স্ক্রিনটা শেয়ার করেন।
আমার স্ক্রিনে যাব? হ্যাঁ। আচ্ছা। তো এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি ইজিলি বিভিন্ন অ্যাড করতে পারবেন এক্সটেনশনগুলো, যেগুলো হচ্ছে ধরেন আপনার ওই থিমের সাথে নেই। আচ্ছা, তো এখানে আসার পরে আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে সোশ্যাল আইকন, তাই না? তো সোশ্যালে ক্লিক করেন, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করেন। সোশ্যাল মিডিয়া আইকন নিচে নিচে, হ্যাঁ ওকে। আগে আপনার ইমেলটা কনফার্ম করে আসেন। ওকে, দেন হচ্ছে আপনি করেন, অ্যাড করেন সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, দেন হচ্ছে আপনি এটা কোনভাবে নিতে চাচ্ছেন, লম্বা না পাশাপাশি বা হচ্ছে বক্স আকারে, সেটা হচ্ছে আপনি ইয়ে করেন, সিলেক্ট করেন। আচ্ছা, তো এবার কন্টিনিউ উইথ দিস টেমপ্লেটে ক্লিক করেন। আরে কি অ্যাপ্লাই দিব? হ্যাঁ, অ্যাপ্লাই দেন। এবার কন্টিনিউ উইথ, হ্যাঁ আচ্ছা। তো এখানে হচ্ছে ধরেন সাপোজ আপনার হচ্ছে ইয়ে করবেন, যে লিঙ্কটা, ফেসবুক যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে দেন। আমরা জাস্ট একটা দিয়ে দেখি, দেন হচ্ছে আমরা ইয়ে করব। আপনি ফেসবুকের উপরে ক্লিক করেন, এখন কোথায় ক্লিক করব? ফেসবুকের উপরে? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। এটা কপি করব? না, এটা এইখানে, এই যে আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে পেস্ট করেন, মানে আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটা। ও আচ্ছা, আমি আমার ফেসবুক পেজের লিংকটা এখানে পোস্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকে দেখলাম চলে গেল। যাক। মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়। এই লিংকটা কপি করব না? হ্যাঁ, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে এখানে পেস্ট করব? হ্যাঁ, এখানে পেস্ট করবেন। সেভ না অ্যাপ্লাই? অ্যাপ্লাই করে দেন। আচ্ছা, এবার সেভ করেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা হচ্ছে ফ্রিটা, লাইটটা আপনি নেন, লাইট মানে আমরা একটা ওয়েবসাইটের জন্য নেব। হ্যাঁ, সিলেক্ট করে দেন। ওকে, তো এখানে হচ্ছে দেখেন আপনাকে একটা লিংক দেওয়া হয়েছে, এই লিংকটাকে কপি করেন। হ্যাঁ, কপি করার পরে আপনি আপনার ওয়েবসাইটে যান। আচ্ছা, আমি তো আরো কিছু ওই যে সমস্যা নাই, আপনি পরে এডিট করতে পারবেন, সমস্যা নাই, পরে এডিট করতে পারবেন আপনি। জাস্ট আমরা এটা ট্রাই করতে, মানে করতেছি যে আমাদের কিভাবে আসে। তো আপনি লেআউটে যান। লেআউটে যাওয়ার পরে এখানে অ্যাড এ গ্যাজেট নেন, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করেন। আমি তো ওই যে উপরে দিতে যাচ্ছিলাম।
উপরে দিতে গেলে যেটি করতে হবে আপনাকে, তাহলে সেটা হচ্ছে আপনার আমি এই জায়গায় দিতে যাচ্ছিলাম। লিংক লিস্টের মধ্যে আপনি দিতে যাচ্ছেন, তাই না? তো লিংক লিস্টের মধ্যে যদি আপনি দিতে যান, হ্যাঁ, এই জায়গায়। আগে এখানে একটু অ্যাড করেন, এই পাশে একটু আগে অ্যাড করেন, দেন আপনি ওইখানের জন্য ট্রাই করি। ওকে, এখানে আপনি হচ্ছে ওই যে HTML জাভাস্ক্রিপ্ট ওটা নেন। এখানে পেস্ট করে দেন, ওইখানে কিছু না লিখলেও সমস্যা নেই, জাস্ট আপনি পেস্ট লিখলেও দিতে পারেন, যে সোশ্যাল আইকনটা দেখা যাবে। ওকে, পেস্ট করে সেভ করে দেন। আচ্ছা, এবার আপনি পেস্ট এটা ভিউ করেন। আচ্ছা, তো এটা হচ্ছে এখন আপনি হচ্ছে ফেসবুকে একটু ক্লিক করে দেখেন আপনার সাইটে রিডাইরেক্ট হচ্ছে কিনা, যেহেতু জাস্ট ফেসবুকটি আপনি অ্যাড করছেন। হ্যাঁ, আপনার ইয়াতেই রিডাইরেক্ট করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, তো এখন যেটা করবেন, আপনি চাচ্ছেন হচ্ছে উপরে অ্যাড করতে, তাই না? তো উপরে অ্যাড করতে গেলে যে সমস্যাটা হবে, উপরে হচ্ছে আপনার ওইটার সাথে তো আপনি আসলে আপনার এই আইকনগুলো তো নিতে পারবেন না। এখানে এইরকম থাকবে যে ফেসবুক বা এই টাইপের কিছু একটা, আইকনগুলো তো নিতে পারতেছেন না। এখানে যেরকম আইকনগুলো নিয়ে আসতে পারছেন। সেটার জন্য আরেকটা ইয়ে করা যায়, আপনি আবার লেআউটে যান, আপনার লেআউটটা একটু দেখি। বাকিগুলো কিভাবে অ্যাড করব? আচ্ছা, বাকিগুলো অ্যাড করবেন হচ্ছে আপনার সেই এলস সাইট, ওইখানে যান। আচ্ছা, এখানে যাওয়ার পরে এখানে যে আমাদের ইয়েটা আছে দেখেন, আমরা যেটা ক্রিয়েট করেছি সেটার উপর ওই যে সোশ্যাল মিডিয়া আইকনের উপরে ক্লিক করেন। আপগ্রেড প্ল্যানে না, ওই উপরে বা নিচে এডিটেও ক্লিক করতে পারেন। আপগ্রেড প্ল্যান? না, আপগ্রেড প্ল্যান না, এই যে এডিট সোশ্যাল মিডিয়া আইকনে যে, হ্যাঁ এডিট, হ্যাঁ। এখানে আপনার বাকিগুলো টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো এখান থেকে এডিট করে নেবেন। ওই যে ক্লিক করেন টুইটার উপরে, যদি টুইটারের লিংক দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওখানে ক্লিক করে ফেসবুকের মতো করে দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, ঠিক আছে। আর যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার, আপনি যদি উপরের দিকে দিতে চান, আচ্ছা, সেখানে আপনার লেআউটটা একটু দেখি, টেমপ্লেটটা। আচ্ছা, ফেভিকন হেডার একটু ক্লিক করেন তো, এডিট। আচ্ছা, ফেভিকন জিনিসটা কি আমরা জানি? এটা কি? আচ্ছা, ওই জিনিসটা আমি বলবো। আচ্ছা, ফেভিকন জিনিসটা আমরা জানি না, তাই না? এটা হচ্ছে কি, আমরা উপরে আপনার ট্যাবগুলো দেখেন, উপরের ট্যাবগুলোতে ফাইবারের পাশে ফাইবারের একটা লোগো দেওয়া, মাইক্রো ওয়ার্কার্সের পাশে মাইক্রো ওয়ার্কার্সের একটা লোগো দেওয়া, জিমেইলের পাশে জিমেইলের একটা লোগো দেওয়া, তাই না? তো আমাদের সাইটেরও তো একটা লোগো থাকা উচিত, ওইটাকেই বলা হচ্ছে ফেভিকন। তো এখানে আপনি চুজ ফাইল করে আপনার যে লোগোটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন যেন আমাদের শিলা মমতাজ আসছে, ঠিক আছে? বলবেন আমাদের ব্রেক চলতেছে, ওকে? স্টুডেন্ট কম, আপনারা নিজেরা কাজ করতেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু শুনতে পাচ্ছেন? ব্যাক কয়টা পর্যন্ত? হ্যালো, আপু কি শুনতে পাচ্ছেন? ভাই লেফট নিয়ে নিছে। জুলাস ভাই আবার কি বলতেছিলেন? বলছি ব্যাক কয়টা পর্যন্ত চলবে? হ্যাঁ, আপনি কি সিচুয়েশনটা বুঝতে পারেন না?
আমি কেন বলছি। আচ্ছা, তো ফেভিকনে যাওয়ার পরে আমরা কি ওই ইয়াটা অ্যাড করছেন? আমি তো এখানে ছবি অ্যাড করলাম। হ্যাঁ, আচ্ছা সেভ করে দেন এখন। ওকে, সেভ করে দেওয়ার পরে এখন আপনার ব্লগটা যে আপনি তো রিলোড করেন, আপনার এটা রিলোড করেন, তাহলে দেখবেন আপনার ফেভিকনের পাশে হচ্ছে আপনার ওয়েবসাইটের পাশে আপনার এই ফেভিকনটা দেখাচ্ছে। ও ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এটা তো সেটিং এর মধ্যে ছিল, কিন্তু মানে আসলে কিভাবে যেন স্কিপ হয়ে গেছিল, তাই বলা হয় নাই। ঠিক আছে, আচ্ছা তো তাহলে কি আমরা আমার এটাকে উপরে উঠানো যাবে না? আপনি ওটাকে উপরে উঠানো, আচ্ছা আচ্ছা যেখানে আসছিলাম, আচ্ছা আপনি ইয়া করেন, এই যে ইয়েটা আমি এখানে যেটা দিলাম অ্যাড এ গ্যাজেট, ওইটা আবার একটু এডিট করেন। এডিট বলতে এটা জাস্ট কপি করেন, এই কোডটা কপি করেন। হ্যাঁ, কপি করার পরে আপনি হচ্ছে আপনার এই HTML এডিটে চলে যান। কোথায়? HTML এডিটে চলে যান, মানে থিম থেকে এখন এখানে যেটা করবেন, আচ্ছা উপরের দিকে আপনি উপরে যান, উপরে এইটা কি একেবারে উপরে, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা হেডটা খোঁজেন, হেড খোঁজার পরে বডি। আচ্ছা, ওই যে বডি দেখতে পাচ্ছেন, বডি, হেডের পরে বডি দেখতে পাচ্ছেন, হেডের পরের লাইনে বডি। হ্যাঁ, বডি বডি। আচ্ছা, এই বডির এখানে একটা ইন্টার দেন, বডির পাশে বডির, হ্যাঁ নিচে নাম। এটা কত নম্বর লাইন একটু নোট করে রাখেন, 688 নম্বর লাইন, ঠিক আছে? না 689, 689, ওকে। দেন আপনি এখানে পেস্ট করে দেন ওইটা, 689। হ্যাঁ পেস্ট করে দেন। ওকে, পেস্ট করে দিয়েছেন? আচ্ছা ঠিক, হ্যাঁ সেভ করে দেন। আচ্ছা, তো এবারে আপনি ইয়া করেন, আপনার ওয়েবসাইটের ইয়াটা রিফ্রেশ দেন, আপনার ব্লগে যে রিফ্রেশ দেন। আচ্ছা, এটা চলে গেছে উপরে, আমাদের আরেকটু নিচে লাগবে, তাই না? আমাদের লাগবে এডিটের পাশে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই লাইনটা এডিট করে দেন, মানে ওই লাইনটা কেটে দেন, যে লাইনটা আমরা কেবল ইয়ে করলাম, 689তম লাইন। আচ্ছা আচ্ছা, দেখে নিয়েন উল্টা পাল্টা এডিট করলে কিন্তু সমস্যা, লাইনটা ভালো করে দেখে নেন, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা এইখানে তাহলে দেখেন লিস্টিং এর মধ্যে থাকবে, লিস্টিং। ওকে, একটু নিচে নামেন, হালকা একটু নিচে নামেন, হালকা একটু নিচে নামলে লিস্ট। ওকে ওকে, আপনার লাস্ট হচ্ছে এডিট শব্দটা আছে, তাই না? আচ্ছা, এডিট মেনু। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ডাইভের পরে, মানে 700তম লাইনে যান, 700তম লাইন। হ্যাঁ, 700তম লাইনে ওইটাকে পেস্ট করেন, ইন্টার দিয়ে নিচে নামেন। হ্যাঁ, 700তম লাইনে এটাকে পেস্ট করেন। এবার রিফ্রেশ দেন। এবার কোথায় আসলো দেখেন তো? উপরেই আছে। আচ্ছা, উপরে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার ওটাকে কি করেন? আচ্ছা, ওই লাইনটা কেটে দেন, 700তম লাইনে। আচ্ছা, তো এখানে যেটি করবেন সেটি হচ্ছে আমাদের লিস্টের পাশে দরকার, লিস্টের পাশে এডিটের পাশে, তাহলে হচ্ছে ইউএল এর মধ্যে। আচ্ছা, আপনি আবার একটু যান, ওখানে দেখেন
UL ডাইভের উপরে মাত্র 698 মেবি 698 লাইনের আগে, অর্থাৎ হচ্ছে আপনি 697 লাইনের পরে একটা লাইন নেন নতুন, 697 লাইনের পরে, 97 এর পরে। এবার ওখানে হ্যাঁ 698 লাইনে পেস্ট করেন। 98 নিয়েছি, এখানে পেস্ট দিই। হ্যাঁ না কিছু হলো না। আচ্ছা ওখানেই থাকতেছে তাই না, তাহলে হচ্ছে আর একটু নিচে যেতে হবে, আবার যান। এটা যায় না। ওটাকে তো আমরা ডিলিট করি নাই তাই যায় নাই, তো ওটাকে তো আসি এখানে। আচ্ছা তাহলে হচ্ছে আপনি আগে ওইটাকে ডিলিট করে নেন, পরে খুঁজে পাবেন না 798তম লাইনে। সেটা হচ্ছে হচ্ছে না, একটু নিচে নামেন তো। শোনো, আপনি এটা ডিলিট করছেন, ডিলিট করে দিন আগে, ডিলিট করা হয়নি মেবি। না আপনার হচ্ছে না, ওটা হ্যাং হয়ে আছে নাকি? আচ্ছা ওটা কি এবার বোধহয় হবে। এডিট হচ্ছে না, হ্যাং হয়ে গেছে ওটার এই জায়গাটা। আচ্ছা এমনি তো কম্পিউটার কাজ করতেছে, আচ্ছা ওই জায়গাটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা তো ওইটার নাম্বারটা তো মনে আছে 698, পরে ওইটা এডিট করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা তো তাহলে আমরা কি এখন ব্রেকে যাই, আমরা 5টার সময় ব্যাক করব, ঠিক আছে? ওকে, ব্রেক শেষ আছে। আচ্ছা তো আপনার স্ক্রিনটি টপ করেন, আমি এই ব্রেকের এটা দিয়ে রাখি, কারণ এখন হচ্ছে যে কোনো সময় ঢুকে যেতে পারে, আর তা না পেলে আবার সমস্যা। ওকে আচ্ছা ঠিক আছে। এটা কি সাবস্ক্রাইবার, অর্থাৎ ইউটিউব সাবস্ক্রাইবার বাটন ফর ব্লগার। হ্যাঁ এটা যদি লিখে দেন সেক্ষেত্রে যাদের এই গ্যাজেটটা নাই তারা হচ্ছে কি অ্যাড করে নিতে পারবেন। আর আপনার যেহেতু ছিল, বাট আপনার কোড মনে হয় আপনি একটু ভুল করে ফেলছেন এডিট করতে যেয়ে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য এটা হেল্পফুল হবে, ঠিক আছে? আচ্ছা তো আমি দেখিয়ে দিচ্ছি, আচ্ছা আপনি স্ক্রিনটি টপ করেন। তাহলে ভাই আমি হ্যাঁ অ্যাড করতেছি। ওকে দেখেন মাত্র 13 জন দিচ্ছেন সব কিছু, বাকিদের খবর নাই। এইখানে ইনি কে এরকম আসতেছে কেন? সে জাস্ট 2 নম্বরে কে? সাদিউল হক, আপনি এইভাবে দিলেন কেন? সে জাস্ট মনে হয় ইউজার নেম দিছে। যাই হোক, আমি যদি এখানে লিখি যে হচ্ছে আপনার সাবস্ক্রাইব JavaScript for blogger,
এটা যদি আমরা দেই তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন ইমেল সাবস্ক্রিপশন আসতেছে। আচ্ছা এটা ইউটিউব সাবস্ক্রাইব হবে তাই না? আচ্ছা এটা ইউটিউব সাবস্ক্রাইব বাটন টু ইউর ব্লগ। ওকে, এটা যাচ্ছি, দেখবো আমাদের যেটা পছন্দ হয় সেটা নিব, যেটা পছন্দ হয় না সেটা নিব না। সাবস্ক্রাইব বাটন, ওকে। এটা যদি দেখি এখানে আমাদের কোনো কোড কি দেওয়া আছে কিনা, লিংক, ওকে 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 ওকে। এটা যদি দেখি জাভাস্ক্রিপ্ট যদি এটা নেই কপি করে, দেন হচ্ছে যদি আমার ব্লগারে যাই, ব্লগারে যাবার পর কোথায় যেতে হবে বলতে পারেন? লেআউট থেকে লেআউটে যেতে হবে। তো লেআউটে যদি যাই, তারপরে হচ্ছে আমি অ্যাড এ গ্যাজেট নিলাম, দেন হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট নিলাম, দেন হচ্ছে এখানে যদি পেস্ট করে দেই, সেভ করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা দিতে হবে তাই না? আমার ইউটিউব চ্যানেল নাম কি? তুমি ইউটিউবে যেতে হবে, তো তার জন্য ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে যদি সার্চ দিই, আমার আসলে কোনো বড় চ্যানেল ট্যানেল নাই, কেউ আবার দেখে হাসাহাসি করেন না, গরিব মানুষ। নিজে সার্চ করলেও নিজের নাম আসে না, দেখছেন এমনই গরিব। আচ্ছা যাই হোক, এটাকে যদি আমি কপি করি, কপি করে আমার কোথায় দিতে হবে, আমার যে গ্যাজেটের মধ্যে আমি যেটা এডিট করতেছিলাম অর্থাৎ এই জায়গাটাতে, দেন পেস্ট করে দিলাম, দেন যদি সেভ করে দেই, এরপর যদি আমি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে হচ্ছে সেভ হয়নি এখন পর্যন্ত, এখানে মেবি অ্যারেঞ্জমেন্ট, ওকে। এরর আসতেছে, মানে এই কোডটা কাজ করতেছে না। তো কোডটা যেহেতু এটা কাজ না করে, তাহলে আমরা আরেকটা কোড নিব, কোডের অভাব নাই এই দুনিয়ায়। ইউটিউব সাবস্ক্রাইব বাটন, এটা নিতে পারি। তো এটা দিতে যেতে পারি। আচ্ছা দেখেন এই জিনিসটা কি বলতে পারবেন? এই জিনিসটা কি? এই যে এখানে শো করতেছে, এই যে শো করতেছে, এটাতে কি হয়? কোনটা ভাই? এই যে এইখানে যে শো করতেছে, এই যে একটা ফটো, নিচে কিছু লেখা, এটা কিসের? আচ্ছা এটা তো মানে তাদের বিজনেসের জন্য অ্যাড শো করছে। এটা হচ্ছে অ্যাডসেন্স এর অ্যাড। অ্যাড তো ভাই, এটা তো অ্যাড শো অ্যাড না? করতেছে। হ্যাঁ অ্যাড, সেটা হচ্ছে অ্যাডসেন্স থেকে যে আসতেছে। মানে এই যে দেখেন আমি তার এখান থেকে এই যে হেল্প নিচ্ছি, কোডের হেল্পটা নিচ্ছি, এটা কি সে শুধু শুধু আমাকে হেল্পটা দিবে? এটা আমি তার ওয়েবসাইটে আসার কারণে তার হচ্ছে বিজ্ঞাপন দেখতেছি, যেমন এই একটা বিজ্ঞাপন, তারপরে হচ্ছে এই একটা বিজ্ঞাপন, এই যে একটা বিজ্ঞাপন, এই যে একটা বিজ্ঞাপন শো করাচ্ছে, তারপরে এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলো শো হওয়ার কারণে কি হচ্ছে, এই যে একটা বিজ্ঞাপন, তার ওয়েবসাইটে আমরা যত মানুষ আসবো, আমরা তো তার, আচ্ছা আমার হচ্ছে ইয়া শেষ হয়ে গেছে, ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন, শুধু কেটে কেটে করতেছে। এরকম হলে তো হয় না। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো।